ওকে, তাহলে তোমরা সবাই আছো, ভালো আছো? আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসে। তো ভাইরা বোনেরা, আগে থেকে আমি যা বলেছি তোমাদেরকে, যে তোমাদের পুরো কোর্স প্ল্যানের 23 লেকচারের মধ্যে আজকে এবং এর পরে যে ক্লাসটা তোমরা 2টা 9 এবং 10 নাম্বার লেকচার যেটা করতে যাচ্ছ, ওইটা তোমাদের কোর্স প্ল্যানে বা পরীক্ষায় কোথাও আসবে না। কোথাও আসবে না, নাইদার ইন এনি প্রিলিমিনারি এক্সাম অর নর ইন এনি রিটেন এক্সাম, কোথাও আসবে না। কিন্তু স্টিল ইট ইজ গোয়িং টু বি দ্য মোস্ট বেনিফিশিয়াল টু ইউ। এই ক্লাসটা তোমাদের কাছে সবচেয়ে বেশি উপকারী হিসেবে প্রতীয়মান হবে, কারণ তোমরা এই ক্লাসগুলোর মাধ্যমে ভাষাটাকে লিঙ্ক করতে পারবা এবং ভাষাটার প্রতি তোমাদের আস্থা বাড়বে, কনফিডেন্স বাড়বে। আহ যেটা শুধু ধরো উম, মানে তোমার প্রিলিতে হেল্প করবে তা না, তোমার রিটেনেও তোমাকে অনেক হেল্প করবে, যে কনফিডেন্সটা। আর যেটা আমি তোমাদেরকে বলবো, যে আজকে কৌশলটা দেখে দিব এবং কালকে এর পর দিন ক্লাসে দেখাবো যে কিভাবে তোমরা নিউজ পেপার বা ইংরেজি কন্টেন্ট পড়বা। মূলত আসলে এটা নিউজ পেপার রিডিং এর ক্লাস না। ক্লাসটা মূলত হচ্ছে যে ইংরেজি কন্টেন্ট পড়ার। তো তোমরা তো সাধারণত ইংরেজি কন্টেন্ট তোমাদের কাছে অ্যাভেলেবল হচ্ছে নিউজ পেপারই। ইংরেজি কন্টেন্ট বলতে তোমরা নিউজ পেপারটাই তোমাদের কাছে সবচেয়ে কাছে এবং অ্যাভেলেবল পাও। তো এই জন্য আমি নিউজ পেপারই বলছি। আসলে ইংরেজি কন্টেন্ট, ইংরেজি বড় বড় বাক্যগুলা পড়তে আমরা কি চ্যালেঞ্জে পড়ি এবং কিভাবে আমাদের প্রবলেম গুলা হয়। তো ভাইয়েরা বোনেরা, চলো সেই সব আমরা একটু অনুসন্ধান করার চেষ্টা করি এবং সেগুলোর কারণ অনুসন্ধান করবো এবং সলিউশনটাও খুঁজবো। চলো ক্লাসটা শুরু করে যাক। তোমরা নিশ্চয়ই আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছ এবং ফেসবুকে যদি কেউ দেখে থাকো, দেখতে পাচ্ছ। ওকে, ক্যান ইউ সি দ্য স্লাইড অন ইউর স্ক্রিন প্লিজ? লেট মি নো। यस सर। ওকে, লেটস স্টার্ট। ये कर रहे हैं। দেখো, খুব মনোযোগ দিয়ে শুনবা এবং প্লিজ বিনয়ের সাথে একটা রিকোয়েস্ট করতেছি, কখনো ওভার কনফিডেন্ট ফিল করবা না। এগুলোর বিষয়ে, এটার বিষয়ে কনফিডেন্ট ফিল করবা, বাট ওভার কনফিডেন্ট না। এবং ইগনোর করবা না। বুঝতে পেরেছো? যে তোমার কাছে মনে হইতে পারে দুটো স্যার কি করতেছে, কি পড়াচ্ছে বা কি, এই এই 2টা ক্লাসের কথা বলতেছি, বা আমি একটু ইগনোর করে যাই বিষয়টা। ইগনোর করবা তো ঠকবা, আই ক্যান টেল ইউ। এবার তোমার ইংরেজির পজিশন যে অবস্থানেই হোক, ধরো তুমি খুব দুর্দান্ত ইংরেজি পারো, তুমি হও, আর তুমি একেবারেই ধরো অবস্থা ভালো না, সেই হও, যেই হও, তুমি নিশ্চিত থাকো, ওভার কনফিডেন্ট ফিল করেছো, ইগনোর করেছো, তো ঠকবা। মানে ঠকবা, ঠকবা। আর ধরো শেষ হয়ে যাবে এক কথাটা, ঠকবা, এটা আমি বলতে পারি। এই, তো ভাইরা বোনেরা, সুতরাং ওই রকম মনোযোগ এবং ডেডিকেশন দিয়ে একটু ক্লাসটা করার চেষ্টা করো এবং অধৈর্য হবা না। আর আমাকে প্রয়োজনে প্রশ্ন করবা। ওকে ভাইরা বোনেরা, চলো একটু ডেডিকেশন দাও, মানে আমি তোমার ডেডিকেশনটা প্রত্যাশা করতেছি, এর জন্যই এত কথা বলতেছি ভাই। ইংরেজি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট আগে শুনে নাও। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ এ পিচ অফ বিউটি। ইংরেজি একটা চমৎকার সুন্দর ভাষা। ডিসপাইট দ্য রিয়েলিটি অফ ইটস পিকুলিয়ারিটি, কিছু অদ্ভুত ব্যাপার রয়েছে। যেমন ধরো বিউটি পুট, কিন্তু বিউটি আবার বুট না, বাট, এরকম প্রনাউন্সিয়েশন জনিত এবং গ্রামাটিক্যাল রুলস রেগুলেশনও কিছু অদ্ভুত ব্যাপার দেখতে পাওয়া যায়, এটা সত্য। ইট ইজ অলসো এ স্ট্রেঞ্জলি বিউটিফুল ল্যাঙ্গুয়েজ। এটা খুবই চমৎকার সুন্দর, অদ্ভুত সুন্দর একটা ভাষাও। ক্রেজি অ্যান্ড স্ট্রেঞ্জ স্টেপস ক্যান বি ডান উইদাউট ব্রেকিং দ্য রুলস। তুমি কোনো নিয়ম নীতি লঙ্ঘন না করেই খুব চমৎকার চমৎকার বিষয় এই ল্যাঙ্গুয়েজটা থেকে উদ্ধার করে নিতে পারবা, বের করে নিতে পারবা। ইংরেজি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আমি নানা ধরনের নানা কথা নানা জায়গায় নানাভাবে পড়েছি, শুনেছি, কিন্তু এই লাইনটার চাইতে ইফেক্টিভ আমি আর কিছুই দেখি নাই, এতটা ইফেক্টিভ। যেমন ধরো আমি যদি বলি যে শি ইট রাইস, তাহলে নিশ্চয় আমার বাক্যটা ভুল হয়েছে, আমি ইটস রাইস দেওয়া উচিত ছিল। আমি যদি বলি ইফ আই ওয়াজ এ বার্ড, আমার অবশ্যই বাক্যটা ভুল হয়েছে, কারণ আমার কি দেওয়া উচিত ছিল, ওয়ার। অথবা তোমাদেরকে কজরিভ ভার্ব শেখালাম গত ক্লাসে, তাইলে আমি যদি বলি শি মেড মি ডু দ্য ওয়ার্ক,
এটা না বলে আমি ভুলে বলে ফেলছি, মেড মি টু ডু দা ওয়ার্ক, টু ডু দা জব, ধরো ভুলে বলে ফেলছি। তো এখানে গ্রামাটিক্যাল মিস্টেক ইটস হওয়ার কথা ছিল, এখানে ওয়াজ না হয়ে ওয়ার হওয়ার কথা ছিল। আর এইখানে টু ডু না হয়ে ডু হওয়ার কথা ছিল। শুধু টু আর কত ছিল? আমার তিনটা বাক্যই ভুল, কিন্তু এই তিনটা বাক্যের গ্রামার ভুল, কিন্তু এই তিনটা বাক্যের অর্থ বোঝে না এমন কেউ এখানে নেই। দেখো গ্রামার ভুল এর মানে আমি জাস্টিফাই করতেছি না যে আমার বাক্য ঠিক আছে, না বাক্য ঠিক নেই, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, শোনো বাক্য ঠিক নেই, কিন্তু এর অর্থ বোঝা নাই। আমার আমার রিডার, অডিয়েন্স এর অর্থ বুঝবে না এমন কোনো ঘটনা ঘটবে না। সে বুঝে ফেলবো ভুলে এই বেটা এখানে ইটস দেয় নাই, আর দেয় নাই, বা টু ডু দিয়ে দিছে। এরকম ভুল তোমরা বাংলা লিখতে গেলেও দেখবা যে হয়। অনেক বড় বড় সরকারি প্রতিষ্ঠানগুলার বড় বড় জায়গার বড় বড় আমলারা দেখবা যে সরকারি বিভিন্ন প্রজ্ঞাপনে প্রজ্ঞাপনে বাংলা বানান ভুল করে, যে তোমরা দেখো না ফেসবুকে প্রায় এই ধরনের কি তোমরা জি স্যার, তাই ঘটনা হয়। পাও না? বলো। জি স্যার, স্যার তো এটা খুব এটা হাস্যকর ব্যাপার। তার মানে কি সে বাংলা ভাষা জানে না? জানে। তো এই লিখতে গেলে এই দুই একটা গ্রামাটিক্যাল মিস্টেক এগুলো হয়ে থাকে। এটার কারণে ভাষার কোনো বিপর্যয় ঘটে না। তুমি বুঝতে পারো যে তোমার অথর কি লিখতে চেয়েছে। যেমন এই তিনটা বাক্য দেখো তুমি বুঝে ফেলছো আমি কি বলতে চেয়েছি। কেউ গ্রামাটিক্যাল মিস্টেক ধরে ফেলতে পারলে পারছো, না ধরে ফেলতে পারলেও বুঝে ফেলছো যে আমি কি লিখছি। এখন ছোটবেলায় তোমরা নিশ্চয়ই পড়েছো যে ব্যাকরণের প্রয়োজনীয়তা কি, পড়েছো গ্রামার বা ব্যাকরণের প্রয়োজনীয়তা কি, পড়েছো নিশ্চিতভাবেই পড়েছো। তো সেখানে পড়েছো কি ভাষা শুদ্ধ রূপে লিখিতে পড়িতে ও বলিতে পারার জন্য ব্যাকরণের প্রয়োজনীয়তা আছে। ওকে ফাইন। এখন এই যে আমি এই নিয়মটা ব্যাকরণের নিয়মটা না মানার কারণে আমার এই তিনটা বাক্য ভুল হইছে, এই জন্য ব্যাকরণের প্রয়োজনীয়তা আছে না ভাই বলো? কিন্তু এমন কিছু গ্রামাটিক্যাল রুলস আছে, এমন কিছু গ্রামাটিক্যাল রুলস আছে যেইটা তুমি যদি না জানো তাইলে ওই ভাষাটাই বুঝবা না। ইংরেজি ল্যাঙ্গুয়েজে এমন কিছু গ্রামাটিক্যাল রুলস আছে যেটা না জানলে তুমি ওই ভাষাটাই বুঝবা না। ভাষাটাই সে অথর লিখছে একটা, মানে যিনি লিখেছেন তিনি লিখেছেন একটা, আর তুমি বুঝছো আরেকটা। এরকম ঘটনা ঘটবে। ইংরেজি ল্যাঙ্গুয়েজে এমন কিছু গ্রামার আছে, এবং যে গ্রামার গুলা না জানার কারণে তোমরা ইংরেজি পড়েও মজা পাও না। এই যে ছোটবেলা থেকে আজকে পর্যন্ত তোমরা অসংখ্যবার এই উপদেশটা পেয়েছো, সবার কাছ থেকেই পেয়েছো, সকল টিচার, সকল বন্ধু বান্ধব, বড় ভাই সবার কাছে পেয়েছো। নিয়মিত ইংরেজি নিউজ পেপার পড়ো, পেয়েছো কিনা বলো? জি স্যার, এটা একটা কমন পাইছো। বিষয়। আচ্ছা, পড়ো, পড়ার চেষ্টাও করেছো, কিন্তু 2-4 দিনের পর আর কন্টিনিউ করো নাই, কারণ পড়ে তো বোঝোই না, বা পড়তে ভাল লাগে না, তোমার কাছে আনন্দ পাও না। জি স্যার, কথা বুঝতে পেরেছো? প্রথম দিকে মনে হতো চেষ্টা যে স্যার শব্দগুলো অনেক। চেষ্টা যে করো নাই তা না, চেষ্টা করেছো, বাট একটা সময় হাল ছেড়ে দিয়েছো, কারণ ইফেক্টিভ হচ্ছে না, বুঝতে পারছো না কিছু। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ইফেক্টিভ ওয়েতে, কার্যকর পদ্ধতিতে ম্যাথামেটিক্যালি কিভাবে ইংরেজি নিউজ পেপার পড়তে হয়, এবং পড়তে গেলে যে যে সমস্যাগুলো পড়বা তুমি, সেই সমস্যাগুলো সমাধানের উপায় কি। তাহলে দুইটা বিষয়, একটা হচ্ছে পড়তে কিভাবে হয়, দুইটা বিষয় খেয়াল করো, একটা হচ্ছে পড়তে কিভাবে হয় কিভাবে পড়বা, আর 2 নাম্বার যে ইস্যুটা, পড়তে গেলে যে প্রবলেম গুলো তুমি ফেস করবা সেখান থেকে উত্তরণের উপায়গুলো তুমি, আমি তোমাদেরকে এখন দেখাবো, প্রবলেম গুলোও দেখাবো, উত্তরণের উপায়ও দেখাবো। তো চলো ভাইয়েরা বোনেরা, আমরা ক্লাসটা শুরু করি। সেই গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজ, মানে গ্রামাটিক্যাল রুলগুলো আমরা দেখব ল্যাঙ্গুয়েজের, যেগুলো তোমাকে স্ট্রাগল করায়, এবং সেগুলো থেকে উত্তরণের উপায় দেখব। আর মোরওভার আরেকটা বিষয় আমরা দেখব, যে কিভাবে আসলে নিউজ পেপারটা পড়তেই হয়। তো চলো ঘুরে আসি। দেখো এই লেখাটা হচ্ছে সেই লেখা, যে সে বলেছে দ্য ট্রু পারপাস অফ গ্রামার ইজ টু হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড কমপ্লিকেটেড সেন্টেন্সেস। ব্যাকরণের প্রয়োজনীয়তা হচ্ছে ভাষা শুদ্ধরূপে লিখিতে পড়িতে বলিতে পারা, কিন্তু ব্যাকরণের আসল প্রয়োজনীয়তা আসলে অন্য জায়গায়।
বড় বড় জটিল জটিল বাক্যগুলা বোঝার জন্য ব্যাকরণের প্রয়োজনীয়তা আছে। কত চমৎকার একটা কথা, তোমরা ফিল করতে পেরেছো কিনা জানি না, যে ব্যাকরণের প্রয়োজনীয়তা হচ্ছে আসলে আসল প্রয়োজনীয়তা, হ্যাঁ প্রয়োজনীয়তা হচ্ছে শুদ্ধ রূপে লিখিতে পড়িতে বলিতে পারার জন্য, কিন্তু আসল প্রয়োজনীয়তা অন্য জায়গায়। কি সেটা বলো তো? জটিল বাক্যগুলো জটিল বুঝতে বাক্যগুলো পারা। কিভাবে বুঝবা। ক্লিয়ার? জি। যারা পুরনো আছো তারা জিম ধরে থাকবা, কোনো ধরনের কোনো সাউন্ড করবা না, নতুনরা শুধু পার্টিসিপেট করবা। বাক্যটা পড়ো সবাই। পড়া শেষ হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, যাবো সামনে। জি স্যার। জি স্যার। আচ্ছা শোনো, তোমার যদি মিনিমাম লেভেল অফ ভোকাবুলারি স্টক না থাকে, মানে মোটামুটি প্রয়োজনীয় লেভেলের, ক্লাস 10-এ বা ইন্টারমিডিয়েটের পড়ার লেভেলে যদি ভোকাবুলারি স্টক না থাকে, তাহলে তুমি ইংরেজি বাক্য বুঝবা না। আচ্ছা, কিন্তু এই বাক্যটা তোমাদের অনেকের কাছে হসপস লাগতেছে, এলোমেলো লাগতেছে, কেমন জানি অর্থটা মিলতেছে না, মিলতেছে না, অদ্ভুত অর্থ লাগতেছে। কিন্তু খেয়াল করো, এমন একটা শব্দও নাই যেটার মানে তুমি জানো না। একটাও নাই। একটা শব্দও নাই যার মানে তুমি জানো না। একটাও এমন শব্দ নাই এখানে। আমি তোমাকে নিয়ে আমি বলতে পারি যে তোমার কাছে এমন একটা শব্দও নাই, দেখো একটা একটা করে দেখো, যে এমন একটাও নাই যার মানে তুমি জানো না। তুমি সোলজারের মানে জানো না, ম্যারিডের মানে জানো না, ফ্যামিলির মানে জানো না ভাই, কথা বলো। সবগুলোর মানেই তুমি জানো। স্যার। দেখো, অর্থ জানো, তারপরেও তোমার কাছে এটা একটু এলোমেলো লাগতেছে। তার মানে দেখো, বোঝার জন্য শুধু অর্থই, অর্থ তো দরকার আছে, কিন্তু শুধু অর্থই যথেষ্ট না, কিছু গ্রামাটিক্যাল রুলও জানা প্রয়োজন আছে। এখন কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। চলো এবার সেগুলাই আমরা জানবো, সেগুলাই বুঝবো। লেখো সবাই, খাতায় লেখা শুরু করো। বেসিক ওয়ান। বেসিক ওয়ান লেখো। বেসিক ওয়ান। আমরা প্রায় 4-5টা বেসিক এখন লিখবো, টোটাল ক্লাসে আমরা 8-10টা বেসিক লিখবো। প্রথমেই 4-5টা একটানা লিখে ফেলবা। লেখো বেসিক ওয়ান। লিখেছো? জি। দেখো বেসিক জি সেন্টেন্স স্যার। প্যাটার্ন। বেসিক ওয়ান লিখিয়ে লিখবা বেসিক সেন্টেন্স প্যাটার্ন। বেসিক সেন্টেন্স প্যাটার্ন। লিখছি স্যার। সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। এবং ক্লাস করে দেখবা যে এমন কিছুই নাই যেটা আমি তোমাদেরকে গত এই 7-8টা ক্লাসে আলোচনা করি নাই। সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। লিখছো? লিখছি স্যার। জি। আচ্ছা, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্বের নিচে লেখো কম্পালসারি, অবজেক্ট কমপ্লিমেন্টের নিচে লেখো অপশনাল। অবজেক্ট কমপ্লিমেন্টের নিচে লেখো অপশনাল। লিখছো? জি স্যার। স্যার। আচ্ছা, এটা কি তোমাদের আজকে নতুন লিখছো নাকি আগে থেকেই জানো এগুলা? আগে আগে থেকে জানি স্যার। আগে থেকেই জানি স্যার। ওকে গুড। হুম, এরপর 2 নাম্বার লেখো কানেক্টার্স, বেসিক টু কানেক্টার্স। বেসিক টু কানেক্টার্স লিখে মুখস্থ লিখে ফেলো। নিজেরা মুখস্থ করে, মুখস্থ লেখার চেষ্টা করো, এরপর আমি বলে দিব। কানেক্টার্স আমি যা পড়াইছি এই 3টা মুখস্থ লিখে ফেলো এখন। লিখছো? বলবা কেউ? কানেক্টর 3টা বলবা, মুখস্থ বলবা কেউ? বলবো স্যার। বলো না, তুমি না, বলো অন্য কেউ বলো। জাহিদ বলো।
জাহিদ কই? অনেক বলো তো, অনেক আসো কিনা? জি স্যার। বলো, তুমি বলো। স্যার প্রিপজিশন, হুম। নন ফাইনাইট ভার্ব বা মডিফায়ার্স আর হলো কনজাংশন বা ক্লোজ মার্কার। প্রেপোজিশন, নন ফাইনাইট ভার্ব বা মডিফায়ার্স, কনজাংশন বা ক্লজ মার্কার্স। লিখছো সবাই? সবাই কানেক্টার্স লিখছো? প্রেপোজিশন, নন ফাইনাইট ভার্ব বা মডিফায়ার্স, কনজাংশন বা ক্লজ মার্কার্স। হয়েছে? লিখছো সবাই? জি স্যার। কনজাংশন বা ক্লজ মার্কার্স, 3 নাম্বারটা কনজাংশন বা ক্লজ মার্কার্স। ওকে, নেক্সট লেখো এক্সটেনশন বসার জায়গা। এক্সটেনশন বসার জায়গা। এক্সটেনশন বসার জায়গা। লিখছো? লেখো সাবজেক্টের আগে, সাবজেক্টের পরে, বাক্যের শেষে। 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 লিখছো? জি স্যার। আচ্ছা, এরপর আসো বেসিক 4, 3টা গেছে না? জি স্যার, 3টা কি? হ্যাঁ, বেসিক 4 লেখো। ইংরেজি বাক্যে নাউন প্রোনাউন বসার জায়গা। ইংরেজি বাক্যে নাউন প্রোনাউন বসার জায়গা। তিনটা জায়গা টোটাল, এগুলো জানো তোমরা। হ্যাঁ, লেখো ফাইনাইট ভার্বের সাবজেক্ট। লিখছো? ফাইনাইট ভার্বের সাবজেক্ট লিখছো? হুম, কেউ একজন কথা বলো। ফাইনাইট ভার্বের সাবজেক্ট লিখছো? জি স্যার। জি স্যার। 2 নাম্বার, এরপরে 3টা জায়গা টোটাল। ফাইনাইট এবং ফাইনাইট, নন ফাইনাইট এবং প্রেপোজিশনাল অবজেক্ট। ফাইনাইট, নন ফাইনাইট এবং প্রেপোজিশনাল অবজেক্ট। ফাইনাইট, নন ফাইনাইট এবং প্রেপোজিশনাল অবজেক্ট। হয়েছে? জি স্যার। 3 নাম্বার, ফাইনাইট, নন ফাইনাইট ভার্বের কমপ্লিমেন্ট। ফাইনাইট, নন ফাইনাইট ভার্বের কমপ্লিমেন্ট। ফাইনাইট, নন ফাইনাইট ভার্বের কমপ্লিমেন্ট। লিখছো? জি স্যার। ফাইনাইট, নন ফাইনাইট ভার্বের কমপ্লিমেন্ট লিখছো? জি জি স্যার। স্যার। জি স্যার। হ্যাঁ, এরপরে স্টার মার্ক দাও, নিচে স্টার মার্ক দাও। স্টার মার্ক দাও। লেখো খুবই এক্সেপশনালি। লেখো খুবই এক্সেপশনালি নন ফাইনাইট ভার্বেরও সাবজেক্ট হতে পারে। খুবই এক্সেপশনালি নন ফাইনাইট ভার্বের সাবজেক্টও হতে পারে। নন ফাইনাইট ভার্বেরও সাবজেক্ট হতে পারে। খুবই এক্সেপশনালি নন ফাইনাইট ভার্বেরও সাবজেক্ট হতে পারে। হতে পারে। হতে পারে লিখছো? জি স্যার। লেখো নিচে যেমন, যেমন যেমন দ্য ওয়েদার বিং হট। দ্য ওয়েদার বিং হট। দ্য ওয়েদার বিং হট। উই
could not go out. We could not go out. The weather being hot. We could not go out. The weather being hot. We could not go out. লিখছো? জি স্যার The weather being hot. We could not go out. Finished writing. जी सर বেসিক কটা গেছে? চারটা চারটা। হ্যাঁ, লেখো বেসিক 5। বেসিক 5। কনজাংশন ক্লজের সাথে ক্লজকে যুক্ত করে। কনজাংশন ক্লজের সাথে ক্লজকে যুক্ত করে। ফ্রেজ ওয়ার্ডের সাথে ফ্রেজ ওয়ার্ডকে যুক্ত করে। ফ্রেজ ওয়ার্ডের সাথে ফ্রেজ ওয়ার্ডকে যুক্ত করে। কিন্তু কখনোই ক্লজের সাথে ফ্রেজ অবলিক ওয়ার্ডকে যুক্ত করে না। কিন্তু কখনোই ক্লজের সাথে ফ্রেজ অবলিক ওয়ার্ডকে যুক্ত করে না। লিখছ? কিন্তু কখনোই ক্লজের সাথে ফ্রেজ অবলিক ওয়ার্ডকে যুক্ত করে না। লিখছো কিনা? জি স্যার ক্লজের সাথে প্রেপোজিশন যোগে ক্লজের সাথে প্রেপোজিশন যোগে ফ্রেজ অবলিক ওয়ার্ড যুক্ত হয়। ক্লজের সাথে প্রেপোজিশন যোগে ফ্রেজ অবলিক ওয়ার্ড যুক্ত হয়। লিখছ? জি স্যার সামনে যাব। বাকিটা ক্লজের সাথে প্রেপোজিশন যোগে ফ্রেজ অবলিক ওয়ার্ড যুক্ত হয়। লিখেছি স্যার জি স্যার এরপরে নিচে লেখো সমজাতীয় পার্ট অফ স্পিচ না হলে সমজাতীয় পার্ট অফ স্পিচ না হলে সমজাতীয় পার্ট অফ স্পিচ না হলে কনজাংশন ফ্রেজ ওয়ার্ডের সাথে ফ্রেজ ওয়ার্ড যুক্ত করে না। কনজাংশন ফ্রেজ ওয়ার্ডের সাথে ফ্রেজ ওয়ার্ড যুক্ত করে না। সমজাতীয় পার্ট অফ স্পিচ না হলে কনজাংশন ফ্রেজ ওয়ার্ডের সাথে ফ্রেজ ওয়ার্ড যুক্ত করে না। লেখা হয়েছে? সবার হয়েছে? জি স্যার এবার তোমরা কোনো কথা বলবা না, আমি পড়বো, তোমরা জাস্ট দেখবা, চুপ করে থাকবা। ওকে, দেখো দ্য কমপ্লেক্স হাউসেস এটা একটা নাউন ফরম্যাট কিনা বলো, ইয়েস অর নো? यस একটা স্যার। নাউন ফরম্যাট। নাউন ফরম্যাট ভার্বের সাবজেক্ট হতে পারে, আজকেই লিখেছো, একটু আগে লিখেছো। আর এই একটু আগে যে পাঁচটা বেসিক লিখেছো, পাঁচটাই তোমাদেরকে আগে বিভিন্ন ক্লাসে পড়াইছি না আমি, বলো নতুনরা जी বলো। सर হুম। जी सर তাহলে দেখো দ্য কমপ্লেক্স হাউসেস এটা একটা নাউন ফরম্যাট, মানে এটা সাবজেক্ট। এখন তোমার কথা হইতে পারে নাউন ফরম্যাট সাবজেক্ট এটা আমরা কিভাবে বুঝবো? ও তো অবজেক্ট বা কমপ্লিমেন্টও হয়। একটা নাউন ফরম্যাট তো ভাই অবজেক্ট কমপ্লিমেন্ট হইতে পারে। ওকে ফাইন। जी सर নাউন ফরম্যাট যদি অবজেক্ট কমপ্লিমেন্ট হয়, তোমরা জানো তার পূর্বে কি থাকতে হয়? ভার্ব বা প্রিপোজিশন থাকতে হয়। এটা পার্ট অফ স্পিচের ক্লাসে পড়াইছি না, যে নাউন ফরম্যাটের পূর্বে ভার্ব বা প্রিপোজিশন পড়াইছি কিনা? জি जी স্যার सर তার মানে জি, ভার্ব স্যার। প্রিপোজিশন নাই মানে ও নিশ্চিত সাবজেক্ট। কারণ ও নিশ্চিত কেন সাবজেক্ট? কেন নিশ্চিত সাবজেক্ট? কারণ ও হয় অবজেক্ট হবে, নাইলে সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে, এছাড়া তো আর ওর কোনো জায়গায় নেই। যেহেতু সে অবজেক্ট বা কমপ্লিমেন্ট না, সেহেতু সে নিশ্চিত সাবজেক্ট না ভাই। জি जी স্যার सर ওকে, 10 সেকেন্ড।
সরি ভাই। ওকে স্যার, আমরা আছি। যেহেতু সে অবজেক্ট কমপ্লিমেন্ট না, সেহেতু সে নিশ্চিত সাবজেক্ট, এছাড়া আর কোনো স্ট্যাটাস নাই, ইন বিটুইনে আর কোনো স্ট্যাটাস নাই। ধরো একটা নাউন অবজেক্টও না কারো, সে কারো সাবজেক্টও না, তাহলে নিশ্চিত থাকো তোমার বাক্যটা ভুল হয়েছে। আমার মেসেজটা কি ক্লিয়ার তোমরা? একটা জি নাউন স্যার। ফরম্যাট নিছো, নাউন মানে কি নাউন নাকি নাউন ফরম্যাট? Noun নাউন format. ফরম্যাট। হ্যাঁ, নাউন ফরম্যাট নিছো, সেটা কারো অবজেক্টও হয় নাই, কারো কমপ্লিমেন্টও না, আবার সাবজেক্টও না, কারো অবজেক্টও মিলাতে পারতেছো না, কারো কমপ্লিমেন্টও মিলাতে পারতেছো না, সাবজেক্টও মিলাতে পারতেছো না। তার মানে হচ্ছে তোমার এই বাক্যটাই ভুল হয়েছে। কারণ এই তিনের বাইরে তুমি আন্দাজে কোনো নাউন দিতেই পারবা না। আমি কি কথাটা ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা 100% সাবজেক্ট, আমরা পেলাম সাবজেক্ট, কারণ সে কারো অবজেক্ট না, একটাই কারণ, সে কারো অবজেক্ট না। এখন সাবজেক্ট পাইছো, সেই সাবজেক্টের ফাইনাইট ভার্বও পেয়ে ফেলছো। ওকে, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব ম্যারিড। এই ফাইনাইট ভার্ব ম্যারিড, এটা নিয়ে সাবজেক্ট হচ্ছে কমপ্লেক্স হাউসেস, ম্যারিড হচ্ছে ফাইনাইট ভার্ব। এটা নিয়ে এখন তোমাদের কি হইলো? এই সাবজেক্ট পাইলাম, ফাইনাইট ভার্ব পাইলাম, একটা ক্লজ হয়ে গেছে না বলো তো? জি স্যার। জি স্যার। পাইছো কনজাংশন। কনজাংশন একটা ক্লজের সাথে আরেকটা ক্লজকে যুক্ত করবে না? জি স্যার। জি স্যার। সেই ক্লজের আবার তুমি দেখো নাউন ফরম্যাট একটা পাইছো। এখন তুমি আপাতত ভাবতেছো যে সাবজেক্ট তো পায়ে ফেলছি, কিন্তু পরে দেখো যে কোনো নাউন মানে ফাইনাইট ভার্ব আর পাও নাই। পাইছো কি? না না স্যার। পরে আর কোনো ফাইনাইট ভার্ব পাওয়া যায় নাই। সাবজেক্ট পাইছো, ফাইনাইট ভার্ব পাও নাই, নাউন ফরম্যাট পাইছো কিন্তু ফাইনাইট ভার্ব পাও নাই। তাহলে এটা তো হইলো না। ক্লজের সাথে তো ক্লজ যুক্ত করে কনজাংশন, এটা পড়ছই, তাহলে তো মিললো না। আগে একটা ক্লজ পাইছো, যে দেখো একটা সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব ক্লজ পাইছো, কিন্তু পরে আর কোনো ক্লজ নাই। কনজাংশনের আগে ক্লজ আছে, পরে ক্লজ নাই, এটা হইতেই পারে না। তাই না ভাই, বলো? স্যার। আচ্ছা যাক, এই অ্যান্ডটা একটা ক্লজের সাথে আর একটা ক্লজকে যুক্ত করতে পারে নাই, আপাতত এটা মনে হচ্ছে না। জি স্যার। তাহলে এই অ্যান্ড এর ব্যাপারে আমরা কিছু জানি না, বুঝতেছি না যে কেমনে এই অ্যান্ডটা আসছে। আবার বলতেছি, একটা ক্লজের সাথে একটা ক্লজকে যুক্ত করতে হবে। শোনো, আমি হচ্ছে পড়াই, তোমরা হচ্ছে পড়বা। পড়াইতে গেলে অনেক সময় নিয়ে পড়াইতে হয়, কারণ ক্লাসের স্টুডেন্ট সবাই এক না। এই জন্য সবাইকে অ্যাড্রেস করার জন্য আমাকে অনেক সময় নিয়ে অনেক কথা বলে বলে পড়াইতে হয়। এটাকে আবার কেউ একটা মেসেজ হিসেবে নিও না। তুমি চিন্তা করবে, আল্লাহ আমি পত্রিকা পড়তে গেলে আমার এত এত সময় লাগবে, এত সময় ধরে পড়বো। আই হ্যাভ প্ল্যান ভাই, আমার তোমার জন্য সুন্দর প্ল্যান আছে। তুমি জাস্ট আমার উপর আস্থা রাখো, তুমি দেখবা যে মানে নেক্সট ক্লাসের, আজকেরটা তো গেছেই, আজকেরটা পরেও অনেকে ক্লিয়ার হবা, নেক্সট ক্লাসের পরে এখানকার সবাই তোমাদের ধরো পড়ার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবা। বাসায় নিজে কয়দিন প্র্যাকটিস করলে তো একদম ফাইন। সুতরাং বিশ্বাস এবং কনফিডেন্সটা রাখবা সবসময়, তড়িঘড়ি করে ডিসিশন নিয়ে নিবে না। ক্লিয়ার? আমি যেভাবে চালাই, আমাকে লিড দিতে দাও, আমাকে নিজেকে সমর্পণ করে দাও, চালাকি করবা না। কথা বুঝতে পেরেছো ভাইরা বোনেরা? আচ্ছা স্যার। ঠিক আছে স্যার, সমস্যা আছে। এখন আসো, এই যে কনজাংশন, এরপর আরেকটা ক্লজ যুক্ত করেছো, তাহলে ক্লজের সাথে আরেকটা ক্লজ কি যুক্ত হয়েছে? আমাকে সেটা বলো। হয় নাই? না স্যার। না স্যার। তাহলে এই কনজাংশনটা ফাংশনালি এখন একটু ভুল প্রমাণিত হচ্ছে না ভাই? হচ্ছে। আচ্ছা, জি একে স্যার। ছেড়ে দিয়ে সামনে আগাই। সিঙ্গেল সোলজার্স একটা নাউন ফরম্যাট, এন্ড আবার কনজাংশন, দেয়ার ফ্যামিলিজ কি আরেকটা নাউন ফরম্যাট না? তাহলে দেখো, নাউন ফরম্যাটের জি সাথে স্যার। আরেকটা নাউন ফরম্যাট, দুইটা নাউন ফরম্যাট এন্ড দ্বারা যুক্ত হয়েছে। একটা ফ্রেজের সাথে আরেকটা ফ্রেজ, একটা নাউন ফরম্যাটের সাথে আরেকটা নাউন ফরম্যাট এন্ড দ্বারা যুক্ত হয়েছে। ওরে ভাই, ড্যাডি নাউন ফ্রেজও কি এভাবে যুক্ত হইতো না? মনে পড়তেছে তোমাদের? জি জি স্যার। দুইটা স্যার। নাউন ফরম্যাট পরস্পরের সাথে কনজাংশন দ্বারা যুক্ত হয়, তো ড্যাডি নাউন ফরম্যাট গঠন করে। দেখো সবভাবে মিলতেছে না? তাহলে এই এন্ড এর বৈধতা পাওয়া গেছে সুন্দরভাবেই। কথা কও। জি জি স্যার। স্যার। কিন্তু আমাদের সবই ঠিক আছে, সাবজেক্ট ফাইনাইট ভার্বও ঠিক আছে, এই নাউন ফরম্যাটের সাথে আরেকটা নাউন ফরম্যাটও যোগ হয়েছে, সবই ঠিক আছে। কিন্তু ঠিক নাই কি? এই কনজাংশনটা ঠিক নেই। তোমরা কি সবাই একমত এখন এই পর্যন্ত? কনজাংশনটা আমাদেরকে ভেজালে ফেললো না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আসো,
আমরা একটু আউট অফ দ্য বক্স একটু চিন্তা করি। কিরকম সেটা? ধরো সিঙ্গেল অ্যাজেক্টিভ সোলজার্স নাউন, এটাকে তো এতক্ষণ ফাইনাইট ভার্ব ধরলাম। এখন এই ম্যারিডটাকে ফাইনাইট ভার্ব না ধরে একটু অন্যভাবে চিন্তা করি না। ধরো সিঙ্গেল যদি অ্যাজেক্টিভ হয় এবং ম্যারিডটাকেও যদি অ্যাজেক্টিভ ধরি, তাহলে খেয়াল করো ম্যারিড এবং সিঙ্গেল, অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ, সমাজজাতীয় পার্ট অফ স্পিচ, ম্যারিড এবং সিঙ্গেল, অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ মিলে যাচ্ছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো ম্যারিড অ্যান্ড সিঙ্গেল সোলজার্স, তাও মিলে যাচ্ছে। ম্যারিড অ্যান্ড সিঙ্গেল সোলজার্স, আমরা ফ্রেজ পড়েছি না যে ব্রেভ অ্যান্ড বিউটিফুল গার্ল, ডার্ক অ্যান্ড বিউটিফুল গার্ল, এরকম পড়ছি না? জি স্যার। জি স্যার। তার মানে এই নাউনের সামনে দুইটা অ্যাডজেক্টিভ যোগ হয়েছে। সোলজার্স নাউনের সামনে দুইটা অ্যাডজেক্টিভ যোগ হয়েছে, একটা ম্যারিড একটা সিঙ্গেল। তার মানে একসাথে করলে ম্যারিড এন্ড সিঙ্গেল সোলজার্স। এটা অ্যাডজেক্টিভ ধরার কারণে আপাতত এই এই শব্দ এই ফ্রেজটার মানে অন্তত আমরা ক্লিয়ার হইলাম। কিন্তু এটা অ্যাডজেক্টিভ ধরার কারণে আরেকটা সমস্যা হয়েছে। ওই যে কথা আছে না, একটা একদিকে টান দিলে আরেকদিকে ছিঁড়ে যায়, এরকমটা প্রবাদ শুনছো তোমরা নাকি তোমরা শোনো নাই? জি স্যার। এই ঘটনা এখানে সেম ঘটনাই ঘটছে। এটারে অ্যাডজেক্টিভে আনছো, এখন ভাই ফাইনাইট ভার্ব চলে গেছে না তাইলে? সুতরাং স্যার। তোমার ফাইনাইট ভার্ব তো কম্পালসারি, অ্যাডজেক্টিভ দেওয়ার কম্পালসারি না, ফাইনাইট ভার্ব তো কম্পালসারি। এখন তোমার হাতে শব্দ আছে মাত্র দুইটা, দি তো কোনো শব্দ না, দি ধরো গ্রামারের জন্য কোনো শব্দ না, সে তো এটা স্যাটেলাইট ওয়ার্ড। মূলত পার্ট অফ স্পিচের জন্য শব্দ আছে কয়টা? আর সেন্টেন্সের জন্য দুইটা শব্দ, তিনটা। একটা কমপ্লেক্স একটা হাউজেস। তোমার দরকারও দুই শব্দ, একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব, দরকার না? জি স্যার। এখন আপাতত কমপ্লেক্সকে সাবজেক্ট এবং হাউজেসকে ফাইনাইট ভার্ব ধরে একটু চিন্তা করে দেখি যে সেন্টেন্সের অর্থ কি দাঁড়ায়। কমপ্লেক্সকে সাবজেক্ট এবং হাউজেসকে ফাইনাইট ভার্ব ধরলে গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা দেখো মিলে যায়। দেখো তখন আর এন্ড নিয়ে কোনো প্রবলেম হয় না। এতক্ষণ এন্ড নিয়ে প্রবলেম হচ্ছিল না আমাদের, এখন আর দেখো কোনো এন্ড নিয়ে কোনো প্রবলেম হয় না। এই কমপ্লেক্স হয় সাবজেক্ট, হাউজেস ফাইনাইট ভার্ব, আর ম্যারিড এন্ড সিঙ্গেল সোলজার্স এন্ড देयर ফ্যামিলিজ এই পুরাটাই হয় একটা ড্যাডি নাউন ফ্রেজে অবজেক্ট। ম্যারিড এন্ড সিঙ্গেল সোলজার্স এন্ড देयर ফ্যামিলিজ এটা ড্যাডি নাউন ফ্রেজে অবজেক্ট হয় না ভাই, বলো? জি স্যার। জি স্যার। তার মানে সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখো মিলে যায়। অর্থ পরের ব্যাপার, অর্থ পরে মিলাচ্ছি, আগে দেখি স্ট্রাকচারটা অন্তত মিলতেছে। আগে ম্যারিডকে ফাইনাইট ভার্ব ধরার কারণে স্ট্রাকচারই তো মিলতেছিল না, এন্ড এলোমেলো হয়ে যাচ্ছিল না তখন ভাই, বলো? জি স্যার। এখন এন্ড তার গতি ফেরত পাইছে কিনা বলো? জি এখন স্যার। আমরা এটাকে সাবজেক্ট হাউজেসকে ফাইনাইট ভার্ব ধরলে এবং পরবর্তী পুরো অংশটারে ড্যাডি নাউন ফ্রেজ হিসেবে অবজেক্ট ধরলে, দেখো আমার স্ট্রাকচারে আর কোনো চ্যালেঞ্জ আছে? নাই। স্ট্রাকচারালি আর কোনো চ্যালেঞ্জ পাও কিনা দেখো তো। কমপ্লেক্সকে সাবজেক্ট, হাউজেসকে ফাইনাইট ভার্ব, ম্যারিড এন্ড সিঙ্গেল সোলজার্স এন্ড देयर ফ্যামিলিজ এই পুরোটারও যদি অবজেক্ট ধরি, একটা ড্যাডি নাউন ফ্রেজ দেখো, ম্যারিড এন্ড সিঙ্গেল সোলজার্স একটা, দেয়ার ফ্যামিলিজ একটা, সেটা এন্ড দ্বারা যোগ হয়েছে। দেখো ড্যাডি নাউন ফ্রেজ হয়েছে না একটা? জি স্যার। জি স্যার। তাইলে স্ট্রাকচারাল কোনো চ্যালেঞ্জের কি রয়েছে আমাদের? হ্যাঁ স্যার। না স্যার। না। তাইলে এবার আসো, গার্ডেন মানে কি? বাগান, নাউন, গার্ডেন নাউন। শি গার্ডেন্স মানে সে বাগান বাগান করে, তাহলে গার্ডেন্সটা ভার্ব হইছে। ওয়াটার মানে কি? পানি, নাউন, পানি জি নাউন, স্যার। ওয়াটার। শি ওয়াটার্স সে পানি দেয়, অন্টাই। তাহলে ভার্ব হইছে না? জি স্যার। হাউস বাড়ি, নাউন। কিন্তু শি হাউজেস সে বাড়ি করে, ভার্ব হইছে না? জি স্যার। তাহলে শি হাউজেস সে বাড়ি করে, থাকার ব্যবস্থা করে, ভার্ব হইছে কিনা বলো? জি স্যার। তাহলে শি হাউজেস তেমনি হয়েছে না ভাই, বাড়ি করে, আবাসনের ব্যবস্থা করে, থাকার জায়গা করে, কথা কও। জি স্যার।
Yes, sir. শি ওয়াটার্স মানে যদি হয় সে পানি দেয়, শি গার্ডেন্স মানে যদি সে বাগান করে, শি হাউজেস তো সে বাড়ি করে। এই তো। তো ভাইয়েরা বোনেরা, দেখো ব্যাপারটা তাই হয়েছে। দা কমপ্লেক্স হাউজেস, কমপ্লেক্স মানে কি শোনো না, হাউজিং কমপ্লেক্স, শপিং কমপ্লেক্স শোনো কি না? Yes, জি sir. স্যার। মানে কি ভবন, বিল্ডিং। কমপ্লেক্স মানে কি ভবন। বলো? বিল্ডিং। Building, ভবন। তাইলে ভবনটিতে আবাসনের ব্যবস্থা হয়, ভবনটিতে থাকার জায়গা হয়। কাদের? ম্যারিড এবং সিঙ্গেল সোলজার এবং তাদের পরিবারের, বিবাহিত এবং অবিবাহিত সৈনিক এবং তাদের পরিবারের। কথা বুঝতে পেরেছো? এখন চিন্তা করো, এই যে তুমি যে ওই স্ট্রাকচারাল ব্যাপারগুলো জানার কারণেই না তুমি দেখতেছো যে ভাই এটার সাবজেক্ট এবং ফানির ভাব ধরলে এন্ড তো আর মিলে না, এই কনজাংশন তো আর হয় না, কারণ পড়ার ক্লোজ নাই। যখনই দেখছো যে না আমার যখন এইভাবেই মিলতেছে না, সুতরাং আমি যেভাবে বাক্যটা বোঝার চেষ্টা করতেছি এভাবে হইতেছে না, আগে স্ট্রাকচার মিলাইতে হবে, তারপরে বাক্যটার অর্থ বের করতে হবে। আমি কি কথাটা ক্লিয়ার? জি স্যার। Yes, sir. এখন আসো, তোমরা যারা এগুলা পাত্তা দাও না, ধরো এরকম র্যান্ডম বইরা যাও, ওরাও হচ্ছে এটার একটা অর্থ করে ফেলবা এবং মনে মনে একটা সন্তুষ্টিও হইবা তোমরা। কিভাবে এটার অর্থ করবা? এইভাবে তোমরা, দা কমপ্লেক্স হাউস ইজ ম্যারিড, কমপ্লেক্স হাউস ইজ ম্যারিড। ম্যারিড তো ভার্বই, তোমাদের জন্য ম্যারিড তো একটা সেরা ভার্ব। ধরো বিয়ে করার জন্যই তো সবকিছু, ম্যারিড ভার্ব। তাহলে দা কমপ্লেক্স হাউস ইজ ম্যারিড, তাহলে জটিল বাড়ি বিয়ে করছে, বাড়ি কেমনি বিয়ে করবে? আচ্ছা সামনে পড়ি, অ্যান্ড সিঙ্গেল সোলজার্স অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ। আরে বাড়ি বিয়ে করছে, সিঙ্গেল সোলজার এবং পরিবার, এটা কি? আচ্ছা ওই ভাবানুবাদ একটা আছে না, সেটা থেকে এবার একটু মিলাই জিলাই জোর করে কোজামেল দিয়া এই এই বাড়িতে সৈনিক এবং তাদের পরিবারের বিয়ের ব্যবস্থা হয়, শেষ, বিয়ে হয়। তো এটা তো মিলতেছে, বাড়িতে সৈনিক এবং তাদের পরিবারের বিয়ে স্বাধীন অনুষ্ঠান হয়, তোমরা বুঝে ফেলবা সেটা। কারণ তুমি তো মিলাই নিছো কোনোভাবে, একটা ম্যারিড ডেট মিলাই একটু ভাবানুবাদ করে একটু জোর করে মিলাই দিছো। কথা বুঝতে পেরেছো? জি স্যার। পত্রিকা পড়তে গেলে এই ধরনের ঘটনা ঘটে, যারা পুরনো তারা রিলেট করতে পারতেছো যদি পড়ে থাকো, যে দেখবা যে এই ধরনের ঘটনা প্রায়শই পাও। অর্থ পড়ে ফেলছো, বুঝছো একটা, আসলে বলছো একটা, এবং দেখবা যে নিউজ পেপার পড়তে গেলে প্রায় তোমার কাছে মনে হয় যে অর্থ এইটা, এরকম লাগতেছে, বাট এটা কোনো অর্থ হইল না, কেমন জানি এলোমেলো, এরকম ঘটনা ঘটে না? অবশ্য মানে অনেক, আলাদা করার অ- পরে অ- যে অব- ক্লিয়ার হয়। অবশ্য অনেকের ঘটে না। কেমনে ঘটবে? তুমি তো পড়োই না, পড়লেই না ঘটবে তোমার, তাই না? জি স্যার। জি স্যার। তো এইভাবে একটু পড়ার চেষ্টা করবা ভাই। সো এটা একটা ইস্যু গেছে, আমি খুব ডেলিবারেটলি তোমাদের জন্য বেশ কিছু ইস্যু নিয়েছি। টোটাল 3টা সেন্টেন্স পড়বো আজকে, এরপরের দিন আরো কটা সেন্টেন্স পড়বো। তো সেই টার্গেটেড 3টা সেন্টেন্সই আমরা পড়বো শুধু আজকে। একটা গেল, এই সেন্টেন্সটা আমি আরেকবার পড়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো দা কমপ্লেক্স হচ্ছে, দা কমপ্লেক্স হাউসের যদি ধরি আমি সাবজেক্ট, তাহলে ম্যারিডকে আমার ফানির ভাব ধরতে হয়, তখন একটা ক্লজ এখানে তৈরি হয়, কিন্তু কনজাংশন এন্ড পরে আর কোনো ক্লজ পায় না, কনজাংশন এন্ড পরে আর কোনো ক্লজ পায় না। সে কারণে আমি বুঝলাম যে না এখানে কোনো একটা ঘাপলা আছে। তাহলে একটু অন্যভাবে আউট অফ দা বক্স চিন্তা করি। এন্ড তো দুইটা ক্লজকেই যুক্ত করে তাই নয়, সে তো দুইটা ওয়ার্ডকেও যুক্ত করে। কিন্তু আমরা জেনেছি যে দুইটা ওয়ার্ডকে যদি যুক্ত করে তাহলে সমজাতীয় হইতে হয়। জেনেছি না ভাই? সমজাতীয় মানে কি? একই পার্ট অফ স্পিচ হইতে হয়, মানে নাউনের সাথে নাউন হইতে হবে, নাউনের সাথে প্রোনাউন হইতে পারবে, কিন্তু নাউনের সাথে অ্যাডজেক্টিভ হইতে পারবে না, অ্যাডজেক্টিভের সাথে হবে একটা অ্যাডভার্ব হইতে পারবে না। এই কথা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। কনফিউশনটা কাটলো। এখন দেখি, সিঙ্গেলটা হইছে একটা অ্যাডজেক্টিভ, সিঙ্গেল অ্যাডজেক্টিভ হইলে এন্ড এর আগের মেরিটটাকেও, এন্ড এর পরে সিঙ্গেল অ্যাডজেক্টিভ, এন্ড এর আগের মেরিটটাকেও অ্যাডজেক্টিভ ধরে ফেলি। তাহলে দেখলাম যে আপাতত এটুকু মিলে যাচ্ছে, ম্যারিড এন্ড সিঙ্গেল সোলজার্স, বিবাহিত এবং অবিবাহিত সৈনিক। এখন আমার তো সাবজেক্ট ফাইনাইট ভার্ব লাগবে, এটা কম্পালসারি, এটা তোমরা লিখছো, আজকেও লিখছো, আরো আরো দিনও লিখছো। তাহলে সেখানে কমপ্লেক্সটাকে সাবজেক্ট ধরবো আর হাউসেসটাকে ফাইনাইট ভার্ব। তাহলে কি হইলো? কমপ্লেক্স হাউসেস মানে কমপ্লেক্সটিতে আবাসনের ব্যবস্থা হয়, থাকার জায়গা হয়। কার কার? ম্যারিড এবং সিঙ্গেল সোলজার্স এবং তাদের পরিবারের। বন্ধু কথাটা বুঝতে পেরেছো? কথা জি বলো। স্যার। ওকে ভাইয়েরা বোনেরা, এর পরের বাক্যটা পড়ো। আচ্ছা এটা একটানে খাতায় তুলে ফেলো সবাই।
একটানে 10 সেকেন্ড লাগবে, খাতায় তুলে ফেলো। তুলছি স্যার। তুলছ? স্যার বলো। এখানে যে এন্ড এর পরে যে সিঙ্গেল, হুম আমরা এটা বুঝলাম যে অ্যাডজেক্টিভ, তাহলে এন্ড এর পরে যেটা থাকবে এন্ড এর আগে কি সেটাই ধরে নেব? হুম এন্ড এর পরে যেটা থাকবে এন্ড এর আগে সেটাই মুখস্থ ধরবা না, মিলে ধরবা, কারণ এন্ড এর আগে তো একটা ক্লজও থাকতে পারতো, তাই না? ওটাই তো স্যার, আগে এন্ড এর পরে দেখতে হবে যে কি আছে, তারপরে আমি এন্ড এর হ্যাঁ আগেরটা মিলাবো। হ্যাঁ, এন্ড এর পরেরটা কি আছে, আবার এন্ড এর পরেরটাও তো একটা ক্লজও থাকতে পারতো না? জি স্যার। হুম আচ্ছা, সামনে যাব। জি স্যার, ওটাই। ওকে, সেন্টেন্সটা পড়ো। যাব? Yes, sir. जी আচ্ছা, सर। সব হেড আর হেড, তাই না? হাজার হাজার হেড। জি স্যার। Yes, sir. আচ্ছা, এটা বোঝার জন্য আমি তোমাদেরকে 3টা সেন্টেন্স একটু লিখতে হবে, মনোযোগ দিয়ে দেখো। আই নো দ্যাট শি ইজ পুর, বা দ্য গার্ল ইজ পুর। I know the girl that is poor. I know the girl that he loves. দেখো, 3টা সেন্টেন্স, খুবই সহজ সহজ 3টা বাক্য। সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, একটা ক্লজ শেষ। দ্য গার্ল ইজ পুর, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব এবং কমপ্লিমেন্ট। পুর কি কমপ্লিমেন্ট না অবজেক্ট বলো তো? স্যার কমপ্লিমেন্ট। Compliment. কেমনে হিসাব দাও? স্যার গালটাই তো হচ্ছে কারণ। গার্ল হ্যাঁ, এবং পুর। পুয়ার একই দেখো, ব্যক্তি দুইটা শব্দ। সেপারেট ক্লজ, দ্যাট মাঝখানে দ্যাট দ্বারা যুক্ত হয়েছে, তাহলে দ্যাট কি কনজাংশন না? জি স্যার। Yes, sir. কনজাংশন একটা ক্লজের সাথে আরেকটা ক্লজকে যুক্ত করছে। Yes, জি sir. আচ্ছা, পরের বাক্যে যাই। এটা তো আর দেখার কিছু নেই, বুঝে ফেলছো না? একটা নেই। Yes, sir. সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অবজেক্ট। ফাইনাইট ভার্ব নো, নো এর অবজেক্ট কি? গার্ল। গার্ল অবজেক্ট না কমপ্লিমেন্ট, কেমনে বুঝছো? আই আর দা গার্ল একই না। আই আর দা গার্ল একই না, এই তো। জি স্যার। Yes, জি sir. স্যার। তারপর আবার দেখো, ইজ একটা ফাইনাইট ভার্ব পাইছো, পুর আর একটা কমপ্লিমেন্ট পাইছো, কিন্তু ইজ এর সাবজেক্ট কে এখানে? দ্যাট। কে বলো তো? দ্যাট। দ্যাট স্যার, এটা তাহলে ঠিক দ্যাট ইজ প্রমাণ। পুর, দ্যাট ইজ পুর। দ্যাট সাবজেক্ট, ইজ ফাইনাইট ভার্ব। উপরের বাক্যে আবার যাও, উপরের বাক্যে ইজ এর সাবজেক্ট কি দা গার্ল নাকি দ্যাট? দা গার্ল। গার্ল স্যার। কিন্তু পরের বাক্যে দেখো, সাবজেক্ট আর গার্ল না, সাবজেক্ট কে? দ্যাট। দ্যাট। আচ্ছা, এই দ্যাট ইজ পুর, গার্ল ইজ ই পুর না বলো তো ভাই? Yes, sir. এই জি দ্যাট স্যার। বলতে কারে বোঝাচ্ছে আমাকে বলো, দ্যাটটা কারে নির্দেশ করতেছে? The girl দা range. গার্ল। গার্ল ইজ পুর না? Yes, sir. তো গার্ল ইজ পুর তো আছেই, গার্ল তো এখানে আছেই, গার্ল তো এখানে আছেই, তাহলে দ্যাট এটা আসার দরকার কি এখানে? তুমি দ্যাট ইজ পুর দ্বারা যদি, দ্যাট দ্বারা যদি গার্লকে নির্দেশ করো, ধরো ভাই গার্ল তো এখানে আছেই, দ্যাট ইজ পুর মানে যদি দ্য গার্ল ইজ পুরি হয়, কথা শোনো, দ্যাট ইজ পুর মানে যদি দ্য গার্ল ইজ পুরি হয়, তো আমার কথা হচ্ছে গার্ল তো এখানে আছে, আবার দ্যাট এটা আনার দরকার আছে, ঢং করার দরকার আছে দ্যাট এটা আনার। দ্যাট মানে গার্ল, তো গার্ল ইজ পুরি, তো দ্যাট উঠে দিলে তো সেই গার্ল ইজ পুরি হয়, দ্যাট এটা বাড়তি আনছে কেন? কে বলতে পারবে? এটা আমি তোমাদেরকে পড়াইছি, পুরানরা বাদ, নতুনরা যারা ক্লাস করে আসতেছো তারা বলো। এটা তোমাদেরকে আমি পড়াইছি একটা ক্লাসে, কেন আবার তাকে নতুন দ্যাট আনতে হয়েছে বলো? বলছিলে কি, গার্ল অবজেক্ট বলছিলে না একটু আগে? কথা কও। স্যার। জি স্যার। জি তোমাদেরকে স্যার। পড়াইছি না, একজনের অবজেক্ট আরেকজনের সাবজেক্ট দিতে পারে না? একজন সাবজেক্ট লিখতে পারবে না। পড়াইছি কিনা? নন ফাইনাইটের ক্লাসে মনে পড়েছি পড়ে? স্যার। জি স্যার। তাহলে নো অবশ্যই এর স্যার। অলরেডি, গার্ল তো নো এর অবজেক্ট ভাই,
তাহলে এই যে দেখো ইংরেজিতে রিলেটিভ প্রোনাউন কেন আসে, এটার একটা কারণ, এটা দুইটা কারণ, এর মধ্যে একটা এখানে দেখলা। খেয়াল করেছো কি চমৎকার, দ্যাট আনতে সে বাধ্য হইছে, নারে দ্যাটটা সে আনতো না, কারণ গার্ল অলরেডি নো এর অবজেক্ট হয়ে গেছে গা। এই কারণে তোমার আর এখানে আরেকটা শ্যাডো সাবজেক্ট আনা ছাড়া কোনো উপায় নাই। তাইলে এই দ্যাটটা একটা নাউনের পরিবর্তে বসছে না ভাই, এই দ্যাট কি একটা নাউনের পরিবর্তে বসছে না? সেই নাউনটা কে? গার্ল। সেই নাউনটা কে? গার্ল। গার্ল। নাউনের পরিবর্তে বসলে তার কি বলা হয়? প্রোনাউন। কি বলা হয় বলতো? প্রোনাউন। আর এই দ্যাট একসাথে দুইটা বাক্যকে রিলেট করছে না, জি স্যার। এই জন্য এর নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে এর স্ট্যাটাসটা তোমরা বলতে পারো রিলেটিভ প্রোনাউন এজ সাবজেক্ট, রিলেটিভ প্রোনাউন এজ সাবজেক্ট। সাবজেক্ট। তাহলে এই দ্যাটের স্ট্যাটাস হচ্ছে আসলে কনজাংশন না, এই দ্যাটের স্ট্যাটাস কি? সবাই বলো, রিলেটিভ প্রোনাউন এজ সাবজেক্ট। সাবজেক্ট। ওকে, তারপর আসো আমি একটু এটা আর একটু এক লাইনে করে ফেলার চেষ্টা করি, দাঁড়াও। ওকে, হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন এজ সাবজেক্ট গেল, পরের সেন্টেন্সে যাই। তাহলে দুইটা দ্যাট পাইছি, একটা ক্লিয়ারলি কনজাংশন, আর একটা রিলেটিভ প্রোনাউনের সাবজেক্ট। দেখতে চেহারা একই, বাট দুইজনের স্ট্যাটাস সম্পূর্ণ ভিন্ন। একজন প্রোনাউন, যে ভার্বের সাবজেক্ট, এই দ্যাটটা কি ভার্বের সাবজেক্ট না? তো ভার্বের সাবজেক্ট হিসেবে তো নাউন প্রোনাউন বসতে পারে, বলো পারে না ভাই? পারে। তো এই জন্য সে দ্যাট এখানে রেডি প্রোনাউনটা বসেছে। সেই প্রোনাউনটার নেচার হচ্ছে রেডি প্রোনাউন, কিন্তু সে তো প্রোনাউন, তার ধরন হচ্ছে, প্রকারটা হচ্ছে রেডি প্রোনাউন, কিন্তু সে তো প্রোনাউন ভাই, একটা নাউন, তো তার প্রকার হতে পারে না কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কথা বলো। তেমনি সে জি একটা স্যার। প্রোনাউন, প্রোনাউন তো তার নেচারটা হচ্ছে রেডি প্রোনাউন, বাট সে প্রোনাউন, বেসিক্যালি তো প্রোনাউন, এবং সে ভার্বের সাবজেক্ট। আমরা কি ক্লিয়ার ব্যাপারটা একদম? জি আচ্ছা, জি স্যার। স্যার। তাহলে পরের দ্যাটের স্ট্যাটাসটা দেখি। সাবজেক্ট ফানেট ভার্ব অবজেক্ট, মিলছে না? একটা ক্লজ মিলে গেছে কিনা দেখো। জি স্যার। জি স্যার মিলছে। পরের ক্লজের সাবজেক্ট কে? হি লাভস কে? ফানেট ভার্ব। জি স্যার। দ্যাট কি 2 নাম্বার ক্লজের মতো? দ্যাট কি এখানে সাবজেক্ট? না স্যার। না। ও না আচ্ছা, স্যার। একটা জিনিস তো লেখাই নেই, এই কথাটা লিখে নাও। বেসিক 6 লেখো, বেসিক 6। এই যে এখানে এটার কথা লিখে নেই, এটার কথাটা বেসিক 6 লেখো, কোনো অবজেক্ট বা কমপ্লিমেন্ট অন্য কোনো ফাইনাইট ভার্বের সাবজেক্ট হতে পারে না। এই কথাটাও তোমরা আগে জানা, বাট রিডিং এর জন্য দরকার আছে, এই জন্য লিখে নাও। কোনো অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এবং এই যে এই জিনিসটা জানলা, কোনো অবজেক্ট বা কমপ্লিমেন্ট অন্য কোনো ফাইনাইট ভার্বের সাবজেক্ট হতে পারে না। পুরো কোর্সের মধ্যে এইটা সবচেয়ে প্রয়োজনীয় কথা জেনেছো, মনে রাখবা, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কথা এই স্যার কথা। এমসিকিউ সলভের জন্য এটা অনেক কাজে লাগে। অনেক কাজে লাগে, দেখবা পিন পয়েন্ট এরর টেরর করতে গেলে দেখবা যে এটাই তোমার উদ্ধার করতেছে। ওকে, হ্যাঁ বলো, লিখছো? কোনো অবজেক্ট বা কমপ্লিমেন্ট অন্য কোনো ফাইনাইট ভার্বের সাবজেক্ট হতে পারে না, লিখছো? জি স্যার। কোনো অবজেক্ট বা কমপ্লিমেন্ট অন্য কোনো ফাইনাইট ভার্বের সাবজেক্ট হতে পারে না। পারে না। ওকে, ডান। আচ্ছা, গেল আমাদের এটা। আবার আসি এখানে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব অবজেক্ট গেল, সাবজেক্ট ফাইনাইট ভার্ব গেল। এখন দেখো, একের সাথে 3-এর মনে হচ্ছে না আপাত মিল আছে? এই দ্যাটটা কনজাংশন, এবং এই দ্যাটটাও দুইটা ক্লজকে যুক্ত করার কারণে কনজাংশন, আপাত মনে হচ্ছে না মিল আছে একটা? জি স্যার। কিন্তু না, মিল নাই। দেখো কেন মিল নাই একটু দেখাই। আই নো দ্য গার্ল লিখলাম একটা বাক্য, আর একটা লিখলাম হি লাভস দ্য গার্ল। এখন আই নো দ্য গার্ল, হি লাভস দ্য গার্ল, এই বাক্যটাকে ভাঙাইলে তো এটাই হয় নাকি বলো তো? দেখো তো, জি স্যার। এই বাক্যটাকে যদি ভেঙে দুইটা সেন্টেন্স বানাই তাহলে এটাই হয় না? তাহলে দা গার্ল হচ্ছে কি? ভার্বের অবজেক্ট, সে অবজেক্টের পরিবর্তে একটা প্রোনাউন, গার্ল নাউনের পরিবর্তে একটা প্রোনাউন দেই, দা হি লাভস দ্যাট। তাহলে দ্যাট কি বলতো? অবজেক্ট না? কথা কও। স্যার। অবজেক্ট মানে কি? প্রোনাউন না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আসো দুইটা বাক্যকে রিলেট করব। এই দ্যাট মূলত কারে বুঝাইতেছে? এই গার্লটাকে বোঝাচ্ছে না? জি স্যার। দ্যাট তো স্যার। এই গার্লটাকে বোঝাচ্ছে, তাহলে একটু রিলেট করে দেই। এই দ্যাটটাকে এখন রিলেট করে, এই দ্যাট প্রোনাউনটাকে এখন রিলেট করে আমরা গার্লের পরে বসাই দেই। তাহলে দেখো না, হয়ে গেছে না আগের সেন্টেন্সটাই? খেয়াল করো, জি স্যার। একদম ঠিক আগের সেন্টেন্সটা হয়ে গেছে না এখন? জি স্যার। জাস্ট দ্যাটটাকে পিছন থেকে স্যার। নিয়ে এখানে বসাই দিলাম।
এটা সাবজেক্ট থেকে আসছে নাকি অবজেক্ট থেকে আসছে? অবজেক্ট থেকে। এটা Object প্রোনাউন, আগে তো থেকে। মানছো এটা প্রোনাউন, এবং প্রোনাউন কিভাবে ওইটা তো দেখছো, গার্লের পরিবর্তে বসছে না সে, তো জি নাউনের স্যার পরিবর্তে বসলে তো প্রোনাউনই, তাই না? জি আচ্ছা, স্যার। এবার আসো সে কিভাবে রিলেটিভ জি প্রোনাউন, স্যার সে কি দুইটা ক্লজকে যুক্ত করেছে না? কথা জি কও, স্যার জি জি স্যার জি তাহলে স্যার। রিলেটিভ প্রোনাউন হইলো, হইলো রিলেটিভ প্রোনাউন। জি স্যার জি দুটো স্যার। ক্লোজ। আচ্ছা, এবার সে কি সাবজেক্ট থেকে আসছে নাকি অবজেক্ট থেকে আসছে? অবজেক্ট অবজেক্ট থেকে। অবজেক্ট থেকে, এই জন্য অবজেক্ট ওর নাম থেকে রেডি আসছে। প্রোনাউন অ্যাজ অবজেক্ট। ওর নাম কি বলো? রেডি প্রোনাউন অ্যাজ রিলেটিভ প্রোনাউন অ্যাজ As অবজেক্ট। অবজেক্ট। object. তাইলে আসো, এই আই নো দ্য গার্ল একটা ক্লোজ, হি লাভস আর একটা ক্লোজ, মাঝখানের দ্যাট হচ্ছে রেডি প্রোনাউন অ্যাজ অবজেক্ট। এবার 1 নাম্বার দ্যাট আবার একটু ক্রস চেক করে আসো। দেখো, দ্য গার্ল সাবজেক্ট, ইজ ফাইনাইট ভার্ব পুরোটা কমপ্লিমেন্ট, দ্যাট তো কোনো অবজেক্ট অবজেক্ট না। কিন্তু খেয়াল করে, এখানে হি সাবজেক্ট, লাভস ফাইনাইট ভার্ব, আর এই গার্লটাই অবজেক্ট না, জি স্যার এবং সেই অবজেক্টকেই, এই লাভসের অবজেক্ট গার্ল না, দেখো তো, জি স্যার। এই সে অবজেক্টকেই কে মূল্যায়ন করতেছে, কে কানেক্ট করে দিচ্ছে, কে রিলেট করে দিচ্ছে, কে? দ্যাট। দ্যাট। তাহলে এটা হচ্ছে অবজেক্ট হিসেবে দ্যাট, রিলেটিভ প্রোনাউন অ্যাজ অবজেক্ট। কথা কি সুন্দর করে বুঝছো? কিভাবে বুঝবো যে রিলেটিভ প্রোনাউন অ্যাজ অবজেক্ট? খুব সহজ একটা কৌশল দেখাই দিই। দেখো, এই ভার্বের পরে মনে মনে এই ক্লজ মার্কারের পূর্বের নাউনটা বসাবা, মনে মনে। হি লাভস দ্য গার্ল, মিলতেছে? জি জি স্যার স্যার। তাইলে এটা হবে রিলেটিভ প্রোনাউন অ্যাজ অবজেক্ট। এই সেম জিনিস, সেম কৌশল আমি তোমাদেরকে অ্যাপোজিটিভ বুঝাইছি, অ্যাপোজিটিভ থেকে অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে আলাদা করতে হয়, মনে জি আছে? স্যার। স্যার একই কাহিনী, একই, এই কৌশলটাই ওখানে প্রয়োগ করে দিছি, কাহিনী একই, ওইটাও সে অবজেক্ট থেকেই গেছে। এই কথাটা বুঝতে পেরেছো? আমি স্যার তোমাকে বেশ বুঝতে কিছু পেরেছি। এক্সাম্পল দিই, তাহলে তোমরা আরো ক্লিয়ার হবা। বেশ কিছু এক্সাম্পল দিই, তোমরা তখন বুঝবা যে এটা কিভাবে অবজেক্ট থেকে গেছে। আই আই স দ্যাট ওয়াজ, আই স দ্য বয় that was unhappy. I saw the boy that he punished. বলো, এখানে কোন দ্যাটটা সাবজেক্ট, কোন দ্যাটটা অবজেক্ট? প্রথমে দ্যাট সাবজেক্ট স্যার প্রথমটা সাবজেক্ট আর দ্বিতীয়টা দেখো, অবজেক্ট। এই ওয়াজ দ্যাটটাকে মডিফাই করতেছে না, মানে দ্যাটটাই সাবজেক্ট না, জি এবং স্যার জি সেই স্যার। দ্যাট কার? দ্যাট, দ্যাট কি এখন সাবজেক্ট না, জি জি স্যার স্যার। এবং সে দ্যাট বয়টাকে মডিফাই করতেছে। তাহলে এ তো সাবজেক্টই, রিলেটিভ প্রোনাউন এর সাবজেক্ট। বয়টাকে মডিফাই করতেছে সেটা ভিন্ন কথা, কিন্তু সে ওয়াজ এর সাবজেক্ট না। জি স্যার কিন্তু এখানে পানিশের সাবজেক্ট তো আছেই, আছে না? ইয়েস হ্যাঁ এবার দেখো, পানিশের পরে মনে মনে বয়টা বসানো যায়? জি স্যার স্যার যাই। পানিশ দা পানিশের বয় হয় না? বয় জি স্যার। এই জন্য দ্যাটটা কি বলো, স্যার অবজেক্ট নাকি কনজাংশন? স্যার অবজেক্ট। অবজেক্ট রিলেটিভ প্রোনাউনের অবজেক্ট। আচ্ছা, আই স দ্যাট হি ওয়াজ ক্রাইং, এই দ্যাটটা কি, কি বলো, কনজাংশন, অবজেক্ট নাকি সাবজেক্ট? কনজাংশন, অবজেক্ট নাকি সাবজেক্ট, বলো এই দ্যাটটা কি? কনজাংশন স্যার কনজাংশন। স্যার। দেখো, এটা কি হি ওয়াজ ক্রাইং এর পরে দ্যাটের পূর্বের কিছু বসানো যায়? না না স্যার। হি ওয়াজ ক্রাইং এর পরে দ্যাটের পূর্বের কিছু বসানো না যায়? স্যার না না স্যার। স্যার। যায় না না, স্যার তার মানে অবজেক্ট না। এরপরে ওয়াজ এর সাবজেক্ট তো হি আছেই, তার মানে সাবজেক্টও না, সুতরাং কে আর? কনজাংশন। তোমরা বুঝে ফেলছো না ভাই? কনজাংশন জি স্যার। জি স্যার। ওকে ভাইরা বোনেরা, তাইলে এইবার দেখো, 3টা দ্যাট পাইছি আমরা, একটা জি স্যার কনজাংশন, একটা রেডি প্রোনাউনের সাবজেক্ট, একটা রেডি প্রোনাউনের অবজেক্ট, 3টা দ্যাট পাইছি।
এখন এই তিনটা দ্যাটের ব্যাপারে একটা কাহিনী আছে। তোমরা আচ্ছা, এটা লিখার আগে আরেকটা প্র্যাকটিস দিয়ে দেখি পারো কিনা। দ্য বয় দ্যাট আই স ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার। ধরো একটা কথা লিখলাম, বলো তো এই দ্যাটটা কি অবজেক্ট নাকি সাবজেক্ট নাকি কনজাংশন? বলো। এটা তো Object, sir. অবজেক্ট স্যার। Relative হুম? noun. অবজেক্ট। অবজেক্ট হিসাব দাও। অবজেক্ট স্যার। হুম। যে দা বয়টাকে তো বুঝে ড্যাট দ্বারা বোঝানো হচ্ছে। জি স্যার, না, My দ্যাটের brother. আমি brother. যেভাবে বুঝে দিচ্ছি সহজভাবে বলো। হুম। স্যার যে মাই ব্রাদার আই স ইয়েস্টারডে ইজ দ্য ব্রাদার, দ্য বয় বসানো এলোমেলো তো করতেছো হচ্ছে। তুমি, তোমার হচ্ছে না। হুম। দেখো আই স দা বয় হয় না? জি, জি sir. স্যার, হয় এই স এর অবজেক্ট হিসেবে বয়টাকে বোঝানো যায় না? স্যার, যায়। জি স্যার। গেলেই তো অবজেক্ট। দেখো তেমনি পানিশের অবজেক্ট হিসেবে আগের বয়টাকে বসানো যায় না? গেলেই তো অবজেক্ট। তেমনি দেখো এখানে অবজেক্ট কোনটা, এই যে এটা। দেখো হি লাভস, লাভস এর অবজেক্ট হিসেবে গার্লটাকে বসানো যায় না? হি লাভস দ্য গার্ল। জি স্যার। এখন কথাটা জি, বুঝছো? জি স্যার। আচ্ছা, তো লেখো ক্লজ মার্কার হিসেবে বেসিক কত এখন? বেসিক 7 মনে হয়, তাই না? হুম, সাত স্যার, বেসিক সাত। 7 লেখো। ক্লজ মার্কার হিসেবে বেসিক 7, ক্লজ মার্কার হিসেবে দ্যাট, ক্লজ মার্কার হিসেবে দ্যাট That কনজাংশন কমা, কনজাংশন কমা রিলেটিভ প্রোনাউন এজ conjunction সাবজেক্ট এবং রিলেটিভ প্রোনাউন এজ অবজেক্ট হিসেবে বসে। রিলেটিভ প্রোনাউন এজ সাবজেক্ট এবং রিলেটিভ প্রোনাউন এজ অবজেক্ট হিসেবে বসে। ক্লজ মার্কার হিসেবে দ্যাট, কনজাংশন, রিলেটিভ প্রোনাউন এজ সাবজেক্ট এবং রিলেটিভ প্রোনাউন এজ অবজেক্ট হিসেবে বসে। লিখছো? জি স্যার লিখছি। ডান। ডান স্যার। লেখো এরপরে ইংরেজি বাক্যে, ইংরেজি বাক্যে কনজাংশন এবং রিলেটিভ প্রোনাউন এজ অবজেক্ট হিসেবে ব্যবহৃত দ্যাট। ইংরেজি বাক্যে কনজাংশন এবং রিলেটিভ প্রোনাউন এজ অবজেক্ট হিসেবে ব্যবহৃত দ্যাট, কনজাংশন এবং রিলেটিভ প্রোনাউন এজ অবজেক্ট হিসেবে ব্যবহৃত দ্যাট উজ্জে থাকতে পারে, উজ্জে থাকতে পারে, উজ্জে থাকতে পারে। স্যার এটাই কি ওই যে অ্যাডজেক্টিভ ক্লজের বেলায় পড়িয়েছিলেন যে ওইটা স্যার? হুম হুম হুম, উজ্জে থাকতে পারে। লিখছো? কথা কয় না। জি স্যার, লিখেছি তো স্যার। কিন্তু, লিখছি স্যার। কিন্তু, কিন্তু রিলেটিভ প্রোনাউন এজ সাবজেক্ট দ্যাট, রিলেটিভ প্রোনাউন এজ সাবজেক্ট দ্যাট রিলেটিভ প্রোনাউন এজ সাবজেক্ট দ্যাট কখনোই উজ্জ্বল উজ্জে থাকতে থাকে পারে না। রিলেটিভ প্রোনাউন এজ সাবজেক্ট দ্যাট কখনোই উজ্জে থাকে না। কখনোই উজ্জে থাকে না। রিলেটিভ প্রোনাউন এজ সাবজেক্ট দ্যাট কখনোই উজ্জে থাকে না। লিখছি স্যার। জি স্যার। লেখা শেষ? জি স্যার। ওকে, এখন কি যাবো সামনে? জি স্যার। প্লিজ। ওকে ভাইয়েরা বোনেরা,
হ্যাঁ, জীবন তুমি প্রশ্ন করো। আসসালামু আলাইকুম স্যার। হুম, বলেছিলাম, বলো। স্যার, যদি রিলেটিভ প্রোনাউনের সামনে যদি নাউন বা প্রোনাউন এবং এরপরে যদি সাবজেক্ট থাকে, তাহলে কি আমরা রিলেটিভ প্রোনাউনকে মানে একদম 100% অবজেক্ট হিসেবেই ধরে নিতে পারি? না না না, এরকম শর্টকাট চিন্তা করলে বিষয়টা এলোমেলো লাগবে। কখনো কখনো দেখবা যে মিলবে, আবার কখনো কখনো দেখবা যে মিলবে না। তাহলে সে তো কনজাংশন হয়ে যেতে পারে। কনজাংশনের ক্ষেত্রেও তো তা থাকতে পারে। পূর্বে একটা সাবজেক্ট থাকলো, এরপর কনজাংশন থাকলো, এরপর আবার একটা সাবজেক্ট থাকতে পারে। এরকম করে ইংরেজি পড়লে এলোমেলো লাগবে এবং ফিল করতে পারবে না। ওইটা দরকার নেই, কারণ এটা নাও হইতে পারে। ওরকম যদি হইতো যে আগে একটা নাউন পরে একটা নাউন, মাঝখানে একটা বুঝবা যে 100% অবজেক্ট। এই কথা বুঝতে পেরেছো? জি স্যার। এটা হইলে আমি তোমাদেরকে বলে দিতাম, কারণ এই সুযোগ আমি ছাড়তাম না। হ্যাঁ, যে একদম ইজিলি বুঝাই দিলাম। কিন্তু তারপরে এটা ঠিক হইতো না, আমারও ঠিক হইতো না। কারণ তাহলে তোমরা ফিল করতে পারতো না যে কোত্থেকে আসছে। আর এটা হয়ও না। আমি ক্লিয়ার ভাই? জি স্যার, ধন্যবাদ স্যার। কারণ সে কনজাংশন হইতে পারে, কখনো কখনো অবজেক্ট হয়, কখনো তোমাকে মিলাই দেখতে হবে। এভাবে ভার দিয়ে মিলিয়ে দেখতে হবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং অথেন্টিক। ওকে ভাইরা বোনেরা, দেখো এই দ্যাটটা কনজাংশন দ্যাট। তোমরা এই দ্যাটটাকে উজ্জে রাখতে পারো। যেমন আই নো দ্য গার্ল ইজ পুর। এই দ্যাটটা অবজেক্ট দ্যাট, এটাকেও তোমরা উজ্জে রাখতে পারো। আই নো দ্য গার্ল হি লাভস। এই কথা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। তাহলে এই কথাটাই বলতে চেয়েছি ভাই। তো ভাইয়েরা বোনেরা, চলো আমরা এবার আসল বাক্যটা একটু পড়ে আসি, যেটা নিয়ে আমরা একটু ঝামেলায় পড়েছিলাম। চলো। অল দ্য ফেইথ, অল দ্য গার্লস, অল দ্য বয়েজ, অল দ্য গার্লস, অল দ্য স্টুডেন্টস, অল দ্য টিচার্স, এরকম করে বলিনি আমরা? দুই জি নাম্বার জি স্যার। ফরম্যাট দেখো। ডিটারমিনার, ডিটারমিনার, নাউন। এখানে দুইটা ডিটারমিনার করছে। ডিটারমিনার, ডিটারমিনার, নাউন। অল দ্য নাও। গার্লস, অল দ্য বয়েজ, অল দ্য ফেইথ বলা যায় তো? কেমন? জি আচ্ছা, স্যার। তাহলে নাউনের দুই নাম্বার ফরম্যাট। এই দুই নাম্বার ফরম্যাট নিশ্চিত সাবজেক্ট কেমনে বুঝছি বলো তো? যেহেতু এর পূর্বে প্রিপোজিশন ভার্ব নেই। আচ্ছা, কারণ এর পূর্বে কোনো ভার্ব বা প্রিপোজিশন নাই। সাবজেক্ট এর পরে ভার্ব দিয়ে দেওয়ার কথা না এখন আমার, জি স্যার। কিন্তু জি ভার্ব স্যার। না দিয়া আমি আরেকটা প্রোনাউন দিছি। ওকে ভার্ব দিবা না। দেখো, একটা সাবজেক্ট দেওয়ার পরে তুমি চারটা জিনিস দিতে পারো, চারটা জিনিস। একটা হচ্ছে হয় ফাইনাইট ভার্ব দিবা, নাইলে কানেক্টর দিবা। কথা কও। জি হয় ফাইনাইট ভার্ব, জি নাইলে স্যার। তিনটা কানেক্টরের যে কোনো একটা দিবা। এই তো বিষয়টা। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, ফাইনাইট ভার্ব না দাও কোনো সমস্যা নাই, তিনটা কানেক্টরের কিছু একটা দাও, তাইলেই হবে। এখন দেখো, হি তো কোনো ফাইনাইট ভার্ব না। হি কোনো ফাইনাইট ভার্ব না এবং তিন কানেক্টরের কেউ না। হি একটা প্রেপোজিশন না, হি একটা কনজাংশন না, হি একটা নন ফাইনাইট ভার্ব না, কেউই নাই। তাহলে দেখো, এই সাবজেক্টের পরে তোমার দেয়া উচিত একটা ফাইনাইট ভার্ব অথবা তিন কানেক্টরের যে কোনো একজন। কাউকেই দেয়া নাই। এখন তুমি বলতে পারো, স্যার তাহলে আমি এটাকে পজিটিভ ধরি। কারণ একটা নাউনের পরে তো আরেকটা নাউন প্রোনাউন পজিটিভ হয়ে বসতে পারে নাকি? জি স্যার। জি স্যার। এখন দেখো, অল দা ফেইথ আর হি কি এক কথা? না স্যার। যেটা অল দা ফেইথ সেটা কি আর হি? তাহলে তোমার না স্যার। পজিটিভটাও ধোপে টিকলো না। এম আই ক্লিয়ার? জি স্যার। জি তাহলে স্যার। দেখো, এটা কোনোভাবেই মিলানো যাচ্ছে না, এর বাইরে আর কিছু নাই। হয় ফানিট ভার্ব হবা, নাইলে কানেক্টর হবা। আরেকটা সুযোগ ছিল পজিটিভের, সেটাও নাই, সেটাও হইল না। আচ্ছা, তার মানে আমরা আরেকটা সাবজেক্ট পাই ফেলছি। একটা সাবজেক্ট না পেতে পেতে সেটার ফানিট ভার্ব না দিতে আরেকটা সাবজেক্ট পেয়ে ফেলছি। কারণ হি তো একটা প্রোনাউন, প্রোনাউনের অবস্থান তো সেই সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট নাকি? জি স্যার। জি তাহলে স্যার। এখন যেহেতু তার সামনে কোনো প্রেপোজিশন এবং নন ফানিট ভার্ব নাই, বা ফানিট ভার্ব বা কোনো ভার্বই নাই, প্রেপোজিশন বা ভার্ব নাই, প্রেপোজিশন বা ভার্ব নাই, তাহলে সে আবার সাবজেক্ট। ক্লিয়ার? জি স্যার। জি হ্যাঁ। স্যার। দেখো, সাবজেক্ট দুইটা পেয়ে ফেলছো। এখন তোমার ফানিট ভার্ব দুইটা লাগবে না? দুইটা সাবজেক্টের জন্য কয়টা ফানিট ভার্ব লাগবে? দুইটা। দুইটা। ফানিট ভার্ব মানে কি? টেন্সের স্ট্রাকচার। ফানিট ভার্ব মানে কি? টেন্সের Yes, স্ট্রাকচার। আচ্ছা, ছোটবেলায় তোমরা অঙ্ক করছো না? দেখো, পুরো ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ ইংরেজি, আমি বারবার যে বলি, অঙ্ক করছো না যে এই সংখ্যাটাকে কতভাবে সাজানো যায়? জি স্যার। এরকম পড়ছো না? তেমনি এই চারটা শব্দ দিয়া তুমি সর্বোচ্চ কয়টা টেন্স বানাইতে পারবা? তোমার দুইটা বানাইতে হবে, কারণ তোমার সাবজেক্ট দুইটা। ফানিট ভার্ব কয়টা পাইতে হবে তোমাকে বলো? দুইটা। 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 এখন চার শব্দ দিয়া
দুই টেন্স বানানোর জন্য ভাই ইকুয়েশনটা হয় হবে 1+3, 1+3, 9 হবে 2+2, এর বাইরে কিছু হওয়ার সুযোগ আছে? না না স্যার। স্যার। 2+2 এবং 1+3 এটার বাইরে কোনোভাবে আর কোনো কিছু ভাবার সুযোগ আছে বলো? নাই। না স্যার। আচ্ছা, আগে আমরা 1+3 ভাবি। তো প্রথমে তিনটাই নিলাম, ধরো হেড হেড হেড। দেখো হেডের পরে পাস্ট পার্টিসিপল, তারপরে আবার পাস্ট পার্টিসিপল, হেডের পরে হেড, হ্যাভের পাস্ট পার্টিসিপল না, তারপরে আবার জি। পাস্ট পার্টিসিপল না, হেডের পরে দুইটা পাস্ট পার্টিসিপল, এমন কোন টেন্স কি আছে আল্লাহর দুনিয়ায় বলো? না স্যার। তাইলে 1 আর 3 এর ইকুয়েশন বাদ, 1 আর 3 এর ইকুয়েশন কাটে নাই। এই কথা বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে দেখো 2 এ 2 এর ইকুয়েশনে যাই। এবার দেখো হেড, হেডের পরে পাস্ট পার্টিসিপল, হেড, হেডের পরে আবার পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো এটা দিয়ে পারফেক্ট টেন্স হয়েছে না? জি জি স্যার। স্যার। জি এবং স্যার। পরেরটা, একটা দিয়ে যদি পারফেক্ট টেন্স হয় তো পরেরটা দিয়েও তো পারফেক্ট টেন্স হয়েছে নাকি? জি স্যার। তাহলে দেখো আমরা সাবজেক্ট দুইটা পাইছি এবং ফাইনাইট ভার্ব দুইটা পাইছি। এখন এই যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, এই যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, এই যে আরেকটা ক্লজ যোগ হয়েছে, একটা ক্লজের মাঝখানে আরেকটা ক্লজ যোগ হয়ে গেছে, তাহলে এখানে একটা মনে মনে ক্লজ মার্কার আছে, দ্যাট। কি আছে মনে মনে বলো তো? দ্যাট। That। এই ক্লজ মার্কার দিয়া সে আসলে আরেকটা ক্লজ যুক্ত করেছে এবং সেই দ্যাট ক্লজ মার্কারটা সে হাইড করে ফেলছে। এই ক্লজ মার্কার দিয়ে সে আরেকটা ক্লজ যুক্ত করছে। মেইন ক্লজটা কি? অল দা ফেইথ হ্যাডেড। সাবঅর্ডিনেট ক্লজটা কি? দ্যাট হি হ্যাডেড। আবার মেইন ক্লজ কি? অল দা ফেইথ হ্যাডেড, মানে হ্যাড, একবার হ্যাড বলো, অল দা ফেইথ জি হ্যাড। আর সাবঅর্ডিনেট হচ্ছে দ্যাট হি হ্যাড। এই কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আসো, এই দ্যাট কি কনজাংশন নাকি অবজেক্ট দ্যাট? দুইটা দ্যাটে তো লুকানো যায়। আমাকে বলো তো এটা কি কনজাংশন নাকি অবজেক্ট দ্যাট? অবজেক্ট স্যার। জি স্যার। অন্য আরেকজন বলো, জীবন ছাড়া আরেকজন বলো, জাহিদ বলো। স্যার অবজেক্ট। অবজেক্ট কেমনে? জাহিদ আমার হিসেব দিবা। স্যার এই অবজেক্টের যে ডেটটা থাকে সেটাকে লুকানো যায়, উজ্জ্বল থাকে। কনজাংশন দ্যাটেরও তো লুকানো যায়। এখন তুমি অবজেক্ট বুঝছো কেমনে এটা কো? স্যার অবজেক্ট বলছি স্যার যে হি হ্যাড এর পরিবর্তে বসানো যায় স্যার। অল দা ফেইথটাকেই হ্যাডের পরে বসানো যায়, পরিবর্তে না, পরে দেখো বসানো যায়। দেখো হয় না, হি হ্যাড দা ফেইথ, হয় কি না? জি স্যার। হি হ্যাড দা ফেইথ, হি হ্যাড অল দা ফেইথ, তার যা বিশ্বাস ছিল, তার সকল বিশ্বাস ছিল, এরকম হয় না? জি স্যার। এই জন্য এটা অবজেক্ট দ্যাট। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আসো, আমার এখানে মেইন, তাহলে দ্যাট হি হ্যাড হ্যাড এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে আমি ইয়েলো মার্ক করলাম, সাবঅর্ডিনেট ক্লজটা ইয়েলো মার্ক হইলো। তাহলে মেইন ক্লজের সাবজেক্ট অল দা ফেইথ, মেইন ক্লজের ভার্ব হচ্ছে হ্যাড হ্যাড, আর অবজেক্ট পাইছো কি? নো এফেক্ট। নো এফেক্ট কি বলতো? অবজেক্ট। এই হয় না ভাই, নো, নো পেন, আই হ্যাড নো পেন, আই হ্যাড নো ডটার্স, আই হ্যাড নো সিস্টার্স, বলি না আমরা এরকম? জি স্যার। তাহলে অল দা ফেইথ হ্যাড হ্যাড নো এফেক্ট, মানে অল দা ফেইথ সকল বিশ্বাসের কোনো প্রভাব ছিল না। ধরো আই হ্যাড নো পেন, আমার কোনো কলম ছিল না, তেমনি অল দা ফেইথ হ্যাড হ্যাড নো এফেক্ট, সকল বিশ্বাসের কোনো প্রভাব ছিল না। ছিল দেখো না। অবজেক্টের পরে চাইলে আমি বাক্যটা শেষ করে দিতে পারতাম, মানে সে পারতো বাক্যটা শেষ করতে, কিন্তু করে নাই। সে আবার প্রেপোজিশন দিয়ে শুরু করছে না, দা আউটকাম, জি স্যার। এরপর আউটকাম দিয়েও বাক্যটা সে শেষ করতে পারতো, কিন্তু করে নাই। সে আবার প্রেপোজিশন দিয়ে শুরু করেছে কি? হিজ হিজ লাইফ। লাইফ। তাহলে কি হইলো? অল দা ফেইথ হ্যাড নো এফেক্ট অন দ্য আউটকাম অফ হিজ লাইফ। মানে আউটকাম অফ হিজ লাইফ মানে কি? তার জীবন ব্যবস্থায়, তার জীবন চলার পথে, তার জীবন ধারণের সিস্টেমে সকল বিশ্বাসের কোনো প্রভাব ছিল না। এরপরে একটা সাবঅর্ডিনেট ক্লজ যোগ করছে কি? কার কার সে সকল বিশ্বাস? তার যা ছিল, মানে সে যা বিশ্বাস করতো, এক কথায় কি, সে যা বিশ্বাস করতো সেটা সে মেনে চলতো না। একেবারে চিরন্তন সত্য একটা কথা, আমরা সাধারণত আমাদের যা হয়, আমরা যা বিশ্বাস করি তা কি সবসময় ভাই অ্যাপ্লাই করতে পারি, প্র্যাকটিস করতে পারি বলো? না স্যার। পারি না। এটাই সে বলছে, যে তা সে যা বিশ্বাস করতো তা সে মেনে চলতো না, মানে তার জীবনে ওইটার কোনো লেশ মাত্র দেখা যায় নাই, এটার কোনো প্রভাব দেখা যায় নাই, বা এটার কোনো প্রভাব ছিল না। তাহলে মেইন ক্লজটা কি? অল দা ফেইথ হ্যাড নো এফেক্ট অন দ্য আউটকাম অফ হিজ লাইফ। আর সাবঅর্ডিনেট হচ্ছে
দ্যাট হি হ্যাড ইট। that he had. তাহলে দেখো এই হি হ্যাড দা ফেইথ মিলতেছে না? কথা কও। Yes, জি sir. স্যার। সুতরাং এই 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 দ্যাটটা হচ্ছে এখানে অবজেক্ট, মানে রিলেটিভ প্রোনাউন অ্যাজ অবজেক্ট, যদিও অল দা ফেইথকে হেডের পরে বসানো যায়। আমি ক্লিয়ার? দেখো একইভাবে ধরো, একইভাবে আমরা এখান থেকে একজন নেই, ধরো আমাদের একজন, ধরুন একজন একজন ইয়ে নেই না, একজন মেয়েকে নেই, ধরো মেয়েকে জান্নাতুল আফরোজ ধরো আছে, জান্নাতুল আফরোজ। এখন জান্নাতুল আফরোজের নামে আমরা একটা কথা বললাম যে জান্নাতুল আফরোজের যতগুলো বয়ফ্রেন্ড আছে, ধরো একটা কথা, সবগুলা ক্যারেক্টারলেস। একটা উদাহরণ, এটারে তুমি এবার এই স্ট্রাকচারে মিলাও তো, অল দা বিএফস মিলতেছে বলো? All the beer. কথা Yes, কও। sir. দ্যাট Yes, শি sir. হ্যাড হেড, দ্যাট শি She had. হ্যাড হেড, হ্যাড হেড মানে হেড হেড মানে তো আসলে একটা হেডই, তাই না? Yes, sir. হ্যাড হেড, আচ্ছা হ্যাড হেডই লিখলাম। এরপর আবার কি, হ্যাড হ্যাড Or নো Correct. ক্যারেক্টার। কথা কও না কেন? জি স্যার। yes, sir. তাইলে এই দেখো, অল দা ফেইথ, অল দা বিএফস, দ্যাট দ্যাট হি হ্যাড হেড, শি হ্যাড হেড, পরে আবার অল দা ফেইথের হেডেড, আবার অল দা বিএফ এর হেডেড, এরপর নো এফেক্ট, নো ক্যারেক্টার। মিলতেছে? Yes, sir. জি স্যার। এই একই স্ট্রাকচারে দেখি ইংরেজি করো তো, আমার যতগুলা কলম আছে সবগুলা নষ্ট। হ্যাঁ বলো, অল দা পেন পেন্স All the pens দ্যাট that আই হ্যাভ, I had I had. হেডেড দরকার নাই, এখন আমরা স্বাভাবিক ভাবেই করি। ওটা তো তোমাকে Yes, sir. বিভ্রান্ত করার জন্য সে দিছে, যেন এতগুলো হেড দেখে তুমি একটু চুরমাচুর হয়ে যাও। কথা বুঝতে পেরেছো না? জি স্যার। I have আচ্ছা, অল দা পেন্স দ্যাট আই হ্যাভ, এরপর কি ভার্ব দাও, অল দা পেন্স আর all the কি pens বলো, are ইউজলেস আর useless. ইউজ Useless. লেস। আমি ক্লিয়ার? আমার যতগুলা বন্ধু আছে, আমার যতগুলা বন্ধু আছে সবগুলা ভণ্ড, ইংরেজি করো। আমার যত বন্ধু আছে সবগুলা ভণ্ড, ইংরেজি করো। অল দ্য ফ্রেন্ডস All Hmm. the friends The that friends I had had. অল দা ফ্রেন্ডস, হ্যাঁ বলো, That দ্যাট I had. আই হ্যাভ, আর have হ্যাঁ are কানিং, কানিং জি। cunning শব্দ কথা ধূর্ত ভণ্ড, একই কাছাকাছি। ক্লিয়ার? জি স্যার। Yes, আচ্ছা sir. আচ্ছা, বলো আমার যতগুলো আমার কাছে যত টাকা আছে, আমার কাছে যত টাকা আছে বা আমার যত টাকা আছে সবই ছেঁড়া, ইংরেজি করো। হ্যাঁ, অল All the দা money All the money মানি টাকা না লিখে নোটস লেখো, নোটস। হ্যাঁ, Notes. অল দা All the নোটস notes notes that হ্যাঁ I that have I have দ্যাট আই হ্যাভ, বলো এরপরে আর কি, are টম, are টম। from এই আমি ক্লিয়ার? Yes, sir. এটা কি সেম স্ট্রাকচারটাই না? জি জি স্যার। স্যার। এই কথা হুম। বুঝতে পেরেছো? এই কে জানে কথা বলতেছো, আমার কথা শোনো, নিজেরা নিজের কথা বলবা না। আচ্ছা দেখো, আশা করি তোমরা পুরো স্ট্রাকচারটা সুন্দর করে বুঝে ফেলছো ভাই, তাই না? জি স্যার, এখন আরো ক্লিয়ার হয়ে গিয়েছে। আচ্ছা ওকে ভাইয়েরা বোনেরা, চলো এই এই সেন্টেন্সটা খুব তাড়াতাড়ি তুলে নাও। কই রে ভাই, কই কোনটা, হারাই তো ফেলছি। all the friends মুখস্থ আরে এই যে এটা। নিচেরটাতে এই হ্যাঁ, যে এটা। এটা খুব তাড়াতাড়ি তুলে নাও। এরপরে আমরা লাস্ট সেন্টেন্সটাতে যাচ্ছি, এবং সেটাই হচ্ছে সবচেয়ে সেরা সেন্টেন্স। সেখান থেকে আমরা অনেক চমৎকার জিনিস জানবো। অনন্তকাল ধরে লিখবা নাকি? হয়েছে স্যার। সেন্টেন্সটা সুন্দর করে বুঝছো না ভাই সবাই? জি স্যার। ওকে, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। জি স্যার। দেখো ভয়টা পাইছো নাকি সেন্টেন্সের দৈর্ঘ্য দিকে? না না স্যার। স্যার। এখন আপনি যখন আছেন স্যার সমস্যা নেই। নিউজ পেপারে, হ্যাঁ নিউজ পেপারে এইরকম লম্বা লম্বা সেন্টেন্স গুলাই তোমরা পাও। পড়তে গিয়া সামনে কি পড়ছো, পেছনে গিয়ে হারাই ফেলো।
আর পেছন থেকে শুরু করলে সামনে গিয়ে হারাই ফেলো। তো চলো কিভাবে সিস্টেমেটিক্যালি পড়বে একটু দেখো। প্রেপোজিশন পাইছো, প্রেপোজিশন পাওয়ার পরেই নাউন ফরম্যাট পাওয়ার কথা। এখন বিং প্রিপোজিশন পরে আইএনজি বা জেরান কি বসতে পারে না? জি স্যার। জি তাহলে বিং সে জেরান্ড একটা নন ফানিট ভার্ব বসলো। তো নন ফানিট বেচারা এরপরে সে আবার চাইলে কমপ্লিমেন্ট নিতে পারে না? ফানিট নন ফানিট ভার্বের কমপ্লিমেন্ট পড়ছো না আজকে? জি স্যার। দেখো ডিসপাইট বিং হার্ড ওয়ার্কিং, এটারে আমরা কি করতে পারি? এটা মূলত এরকম হওয়ার কথা ছিল না, আই ওয়াজ হার্ড ওয়ার্কিং, আই ওয়াজ হার্ড ওয়ার্কিং, তাই না? জি স্যার। তো যখন সে নন ফানিট করছে, এই জন্য ওয়াজ রে কি কি করে ফেলছে? বিং করে ফেলছে। কি করে ফেলছে? বিং। হুম, তাহলে হলো কি বিং হার্ড ওয়ার্কিং। ক্লিয়ার? এবং হার্ড ওয়ার্কিং হওয়া সত্ত্বেও তখন সামনে ডিসপাইট যোগ করে দিয়েছে, দে ডিসপাইট বিং হার্ড ওয়ার্কিং, মানে কঠোর পরিশ্রমী হওয়া সত্ত্বেও, নাকি? জি স্যার। কনজাংশন দিয়া আবার অবলাইজ দিছে। তাহলে এই কনজাংশনের মাজা কি? দেখো সে হার্ড ওয়ার্কিং এর সাথে হার্ড ওয়ার্কিং অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সাথে আবার আরেকটা অ্যাডজেক্টিভ যোগ করছে অবলাইজড। খেয়াল করেছো? স্যার। তাহলে ডিসপাইট বিং হার্ড ওয়ার্কিং অ্যান্ড অবলাইজড, মূলত এটা এরকম না ডিসপাইট বিং হার্ড ওয়ার্কিং অ্যান্ড অবলাইজড, মূলত এটা হচ্ছে ডিসপাইট বিং হার্ড ওয়ার্কিং অ্যান্ড ডিসপাইট বিং অবলাইজড, কঠোর পরিশ্রমী এবং অনুগত হওয়া সত্ত্বেও, তাই না? কথা কও। জি জি স্যার। স্যার। তো আচ্ছা, এবার আরেকটা বেসিক লিখে ফেলো, ছোট্ট এই বেসিকটা তোমরা জানো ছোটবেলা থেকেই, তারপর একটু লিখো। বেসিক কত এখন? 8 মনে বেসিক হয়। 8। বেসিক 8। লেখো অ্যান্ড বাট অর দ্বারা দুটি তথ্য যুক্ত হলে, অ্যান্ড বাট অর দ্বারা দুটি তথ্য যুক্ত হলে, অ্যান্ড বাট অর দ্বারা দুটি তথ্য যুক্ত হলে, যুক্ত হলে অ্যান্ড বাট অর এর পূর্ববর্তী তথ্য, অ্যান্ড বাট অর এর পূর্ববর্তী কোন তথ্য, অ্যান্ড বাট অর এর পূর্ববর্তী কোন তথ্য পরবর্তীতে কমন বা রিপিটেড হলে, পরবর্তীতে কমন বা রিপিটেড হলে, পরবর্তীতে কমন বা রিপিটেড হলে পরবর্তী তথ্যটুকু হিডেন থাকে, পরবর্তী তথ্যটুকু হিডেন থাকে। পরবর্তীতে রিপিটেড বা কমন গেলে পরবর্তী তথ্যটুকু কি থাকে বলো? হিডেন থাকে। হিডেন। হিডেন মানে বুঝছো উজ্জে থাকে। জি স্যার। ক্লিয়ার? মূলত এটা ডিসপাইট বিং হার্ডওয়ার্কিং অ্যান্ড ডিসপাইট বিং অবলাইজড। কথা কি ক্লিয়ার? মানে কঠোর পরিশ্রমী এবং অনুগত হওয়া বা বাধ্যগত হওয়া সত্ত্বেও, নাকি? জি স্যার। যেমন ধরো এইভাবে হিডেন, এই যে এটা তো হিডেন থাকার কারণে, ধরো তুমি জীবন, তুমি দুইটা মেয়েরে প্রেম করো, ধরো তিনটা মেয়েরে প্রেম করো, দুইটার মেয়েরে ধরি, বেশি ধরি না, আই লাভ রিমা অ্যান্ড সীমা। মূলত সেন্টেন্সটা হয়েছে এটা, আই লাভ রিমা অ্যান্ড আই আই লাভ। লাভ সীমা। সীমা। এখন দেখো এই অ্যান্ড এর পরে, আরে অ্যান্ড বানানো, আচ্ছা যাক অ্যান্ড বুঝে নিছো তোমরা, হ্যাঁ, আই লাভ রিমা অ্যান্ড আই লাভ সীমা। এখন এই অ্যান্ড এর পরে দেখো তো সেম আই লাভ আবার কমন গেছে না? জি স্যার। জি স্যার। এই জন্য উঠে জি যায় স্যার। হয়েছে কি আই লাভ রিমা অ্যান্ড সীমা। অঙ্কটা তো তোমরা জানোই এটা, তাই না ভাই? জি স্যার। ওকে, তাহলে আসুন, এখানেও সেম ঘটনাই ঘটছে, একই ঘটনা ঘটে সব জায়গাতেই। ডেসপাইট বিং হার্ড ওয়ার্কিং অ্যান্ড অবলাইজড, মানে ডেসপাইট বিং হার্ড ওয়ার্কিং অ্যান্ড ডেসপাইট বিং অবলাইজড, কঠোর পরিশ্রমী এবং অনুগত হওয়া সত্ত্বেও। তখন তোমায় তো জিজ্ঞেস করবো ভাই কঠোর পরিশ্রমী এবং অনুগত হওয়া সত্ত্বেও কি হয়েছে তোর, কি হয়েছে বল বল কি হয়েছে? তখন সে বলবে যে আরে ভাই এখনো আমার কথা আছে, তারপর আমি বলি। তো ঠিক আছে, সে এক্সটেন্ড করো, সুন্দর করে এক্সটেন্ড করে করে বলো। তখন সে চাইলে প্রিপোজিশন দিয়ে এক্সটেন্ড করতে পারবে। অবশ্যই স্যার। জি স্যার। আর ডিউটি প্রিপোজিশনের পর একটা নাউন ফরম্যাট দিছে, দেখছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আবার বা নাউন ফরম্যাটের পূর্বে একটা প্রিপোজিশন দিছে, যেভাবেই বলো। তাহলে দেখো দায়িত্বের প্রতি অনুগত এবং কঠোর পরিশ্রমী হওয়া সত্ত্বেও, তখন তুমি চ্যালেঞ্জ করতে পারো যে ভাই মানলাম,
দেখ ডিসপাইট বিং হার্ডওয়ার্কিং, এই বিং এর দুইটা কমপ্লিমেন্ট, একটা হার্ডওয়ার্কিং একটা অবলাইজড। অবলাইজ সম্বন্ধে বাড়তি তথ্য দিছস যে কিসের প্রতি অনুগত সে, কিন্তু হার্ডওয়ার্কিংটা কোথায় হার্ডওয়ার্কিং এটা তো বলস নাই, এই কথা কোনা কেন? জি স্যার। জি স্যার। একই বিং এর দুইটা কমপ্লিমেন্ট, একটা হার্ডওয়ার্কিং একটা অবলাইজড। হার্ডওয়ার্কিং এন্ড অবলাইজড মানে দুইটা কমপ্লিমেন্ট। হার্ডওয়ার্কিং এর কোনো বাড়তি তথ্য দেওয়া নাই প্রিপোজিশন বা কোনো কিছু দিয়া, নন ফাইনাইট দিয়া, কিন্তু ঠিকই এই অবলাইজড দিছ। তখন সে তোমারে বলতেই পারে যে ভাই আমার ইচ্ছা, আমি যেখানে এক্সটেন্ড করতে চাইবো করব, যেখানে করব না করব না, শেষ। এটা তো কম্পালসারি কিছু না, এই কথা বলো না কেন? জি স্যার। এখন সে আবার বলতেছে দেখ ভাই এন্ড সিনসিয়ার, তার মানে সে আবার একই ঘটনা ঘটাইছে। মূলত সেন্টেন্সটা এইটা, ডিসপাইট বিং হার্ডওয়ার্কিং অবলাইজড অ্যান্ড সিনসিয়ার। ডিসপাইট বিং হার্ডওয়ার্কিং অবলাইজড অ্যান্ড সিনসিয়ার। এখানে হার্ডওয়ার্কিং সম্বন্ধে বাড়তি তথ্য দেয় নাই, কিন্তু অবলাইজ সম্বন্ধে দিছে। কিসের প্রতি অবলাইজড? দায়িত্বের প্রতি অনুগত। সিনসিয়ার, তখন বলো যে ভাই সিনসিয়ার কিসের প্রতি সিনসিয়ার? যেমন আমি বলছি অনুগত কিসের প্রতি, তেমনি সিনসিয়ার কিসের প্রতি এটা বলবো না? কথা কও না কেন? জি স্যার। যে ভাই বল, বল আবার কানেক্টর দিয়ে বল, দিয়া অল স্পেক্টস নামে একটা নাউন ফর্মেট যোগ করছে, খেয়াল করেছো? তাহলে আসো, সকল ক্ষেত্রে সিনসিয়ার, দায়িত্বের প্রতি অনুগত এবং কঠোর পরিশ্রমী হওয়া সত্ত্বেও। আরে ভাই এরপরে কি আসল কথা বল। তখন সে বলে যে ভাই কবে থেকে এত সিনসিয়ার, আমি সেটা বলবো না, তো বলো। আবার প্রিপোজিশন দিয়া দা ভেরি বিগিনিং, নাউন ফরম্যাট পাইছো? জি জি স্যার। স্যার। ওকে, এবার দয়া করে আসল কথাটা বল যে ভাই কি হয়েছে। তখন বলো যে কিসের বিগিনিং সেটা আমি বলবো না, যে একদম শুরু থেকে এই দায়িত্বের প্রতি অনুগত কঠোর পরিশ্রমী হওয়া সত্ত্বেও বিগিনিংটা কিসের, কিসের শুরু বলবো না? বলো, এই নাউন ফর্মেট যখন দিছো, খেলা শেষ, আবার প্রিপোজিশন দিয়ে বলো অফ আর কেরিয়ার। তাহলে তার কেরিয়ারের একদম শুরু থেকে দায়িত্বের প্রতি অনুগত হওয়া সত্ত্বেও। আচ্ছা মানলাম যে এবার আসল কথা বল, কিন্তু এই ব্যাপারটা কিরকম করেছিল সেটা তো বলতে হবে আমাকে। আবার প্রিপোজিশন দিয়া উইথ লটস অফ কমিটমেন্ট। এই লটস অফটা হচ্ছে একটা ডিটারমিনার। এই লটস অফটা কি বলতো? ডিটারমিনার, যেমন দি, মাই, আওয়ার, দেয়ার, এগুলোর মতোই লটস অফ একটা ওই সাম টাম আছে না, সাম, জি স্যার। এই জি সামের স্যার। মতোই লটস অফ একটা ডিটারমিনার। তার মানে এটা হচ্ছে কি ডিটারমিনার প্লাস নাউন। দেখো প্রিপোজিশন পর একটা ডিটারমিনার প্লাস নাউন দিছে, দিছে কিনা? জি জি স্যার। স্যার। আবার এন্ড, তার মানে কি এটা বোঝাচ্ছে না উইথ লটস অফ কমিটমেন্ট এন্ড উইথ লটস অফ ডেডিকেশন? কথা কও। জি স্যার। দেখো অনেকগুলো ব্যাপারে ইতিমধ্যেই রিপিটেড পেয়ে যাচ্ছ না তোমরা, উইথ লটস অফ কমিটমেন্ট এন্ড উইথ লটস অফ ডেডিকেশন। কিন্তু উইথ লটস অফটা কেন লুকাইছে সে বলো? এন্ড ওই এন্ড দিছে, তাহলে আমরা লটস অফটা লুকাই ফেললাম, ধর আপাতত কেটে দিছি, মানে কি এটা লুকানো। কেমন? তাহলে হইলো কি উইথ লটস অফ কমিটমেন্ট এন্ড উইথ লটস অফ ডেডিকেশন। কেমন? তার মানে উইথ প্রেপোজিশনের কয়টা অবজেক্ট? উইথ লটস অফ, এই অফ প্রেপোজিশনটার কয়টা অবজেক্ট বলো তো? যদি অফের প্রেপোজিশন ধরো বা উইথ কে প্রেপোজিশন ধরো, তাহলে উইথ প্রেপোজিশন কয়টা অবজেক্ট এখানে? দুইটা, একটা লটস অফ কমিটমেন্ট, একটা লটস অফ ডেডিকেশন। ক্লিয়ার? জি স্যার। যেমন ওই লাভের দুইটা অবজেক্ট দেখছো না, ওই যে লাভের দুইটা অবজেক্ট হচ্ছে না রিমা এন্ড সীমা, কথা কোনা কেন? জি স্যার। তেমনি উইথেরও দুইটা অবজেক্ট, একটা লটস অফ কমিটমেন্ট এন্ড আর একটা লটস অফ ডেডিকেশন। আচ্ছা ওকে, ওকে ফাইন ভাই, ব্যাপক কমিটমেন্ট এবং ডেডিকেশন সহ কেরিয়ারের শুরু থেকেও দায়িত্বের প্রতি অনুগত ব্লা 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 থাকা সত্ত্বেও। আচ্ছা এবার কি হয়েছে বল। না না, এরপর কাদের প্রতি ডেডিকেটেড সেটা বলবো না, এই আবার প্রেপোজিশন দিয়া টু হার পেশেন্টস। ওরে ভাই বুঝছি, যাও দেখো আরেকটা নাউন ফরমেট দিছে, যে পেশেন্টদের প্রতি ডেডিকেশন এবং কমিটমেন্ট থাকা সত্ত্বেও কেরিয়ারের শুরু থেকে, পেশেন্টদের প্রতি ডেডিকেটেড এবং কমিটমেন্ট নিয়ে কেরিয়ারের শুরু থেকে দায়িত্বের প্রতি অনুগত, সকল ক্ষেত্রে সিনসিয়ার এবং হার্ডওয়ার্কিং হওয়া সত্ত্বেও। আচ্ছা এবার আসল কথাটা বল। তখন সে বলে যে আরে ভাই আমার তো আরো তথ্য রয়েছে, এই পেশেন্টরা কোত্থেকে আসছে সেটা বলবো না। তো এবার দেখো এতক্ষণ প্রিপোজিশন দিয়ে সে কানেক্ট করেছে, এবার নন ফাইনাইট ভার্ব দিয়ে করছে। এবার কি দিয়ে করছে? নন ফাইনাইট। এবং দেখো একটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করছে। দেখো আমরা তো জানি কোন নাউনের পরপরে আইএনজি থাকলে ওটা কি প্রেজেন্ট পার্টিসিপল না? জি স্যার। আবার খেয়াল করো, আবার জি খেয়াল স্যার। করো, এই নতুন একটা এক্সটেনশনের প্রথম শব্দ আইএনজি না? জি স্যার। দেখো দুইভাবে মিলতেছে না এটা। এবং দেখো, এবং সে প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে হয়েছে দেখো তো, পেশেন্টরা তো নিজেরাই নিজেরাই আসে নাকি? জি স্যার। আচ্ছা ওকে, কামিং
ফাইন। কামিং এর পরে কোত্থেকে কামিং সেটা বলবো না, বলে আবার আরেকটা কানেক্টর দিস ফ্রম। সেই কানেক্টর কারে নিয়েছে? নাউন ফরম্যাট নিয়েছে, নিচে কিনা? জি স্যার দেখো ভার্ব চাইলে তার অবজেক্ট নিতেও পারে, নাও নিতে পারে না। জি স্যার। ভার্বের পর অবজেক্ট দিতে হয় কিন্তু না দিলেও চলে না। জি স্যার। জি স্যার ধরো এটা এইদিকে তাকাও না, এই যে রিমান সীমা না দিলেও হইতে পারতো না আই লাভ, জি স্যার কিন্তু প্রেপোজিশনের পরে তো অবজেক্ট দেয়াই লাগবে নাকি? মাস্ট। তাইলে দেখো এই প্রেপোজিশনটা নিয়েছে কি ডিফারেন্ট কর্নার্স কে, আবার অফ কি নিয়েছে? দা কান্ট্রি। ওকে ফাইন। আবার প্রেপোজিশন দিয়ে দা কান্ট্রি, তাহলে দেশের নানা প্রান্ত থেকে আসা রোগীদের প্রতি ডেডিকেটেড হওয়া সত্ত্বেও, আরে ভাই আবার আবার উইথ নিচে কারে? ভার্সেটাইল হেলথ ইস্যুস, নানা স্বাস্থ্য জটিলতা নিয়ে দেশের নানা প্রান্ত থেকে আসা রোগীদের প্রতি ডেডিকেটেড হওয়া সত্ত্বেও, আবার and, আরেকটা কানেক্টর। সে এন্ড যদি কানেক্টর হয় তাহলে বলতো এখানে কি উইথ ভার্সেটাইল হেলথ ইস্যুস এন্ড উইথ আছে না মনে মনে? জি স্যার। জি উইথ স্যার লিটল সাপোর্ট অফ মানি। সাপোর্ট অফ মানে হচ্ছে টাকা টুকা আছে, আর লিটল সাপোর্ট অফ মানে হচ্ছে মানে কি টাকা টুকা নাই। এই কথা বোঝো নাই? সাপোর্ট অফ মানে হচ্ছে টাকা টুকা আছে, আর লিটল সাপোর্ট অফ মানে কি টাকা টুকা নাই। তাইলে উইথ এই রুগীদের কি টাকা পয়সা আছে নাকি নাই কও? নাই। নাই। নাই শুধু টাকা পয়সাই না, উইথ লিটল সাপোর্ট অফ মানি, উইথ লিটল সাপোর্ট অফ ক্লোজ ওয়ান্স। দাঁড়াও একটু। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে? এখন কোথায় ছিলাম? সরি ভাই, স্যার একটু ইন্টারাপ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। উইথ কারণ যে ফোন দিছে আবার তার ফোন না ধরলে সে আমার বাড়ান দিবে আবার পরে, বুঝছো ভাই? এই তো তোমরা মাইন্ড করো না, হ্যাঁ? ওকে, আচ্ছা ঠিক মানে জীবনও তো বাঁচাইতে হয় নাকি? ওকে, আগে জীবন। হ্যাঁ। উইথ লিটল সাপোর্ট অফ মানি, উইথ লিটল সাপোর্ট অফ ক্লোজ ওয়ান্স অ্যান্ড লিটল সাপোর্ট অফ কনফিডেন্স। মানে এদের কোনো টেকাটুকুও নাই, এদের কোনো আত্মীয় স্বজনও নাই, এবং কোনো কনফিডেন্সও নাই। কথা বুঝতে পেরেছো? মানে উইথ দিয়া তিনটা যোগ হইছে, সরি উইথ লিটল সাপোর্ট অফ দিয়া, এই যে লিটল সাপোর্ট উইথের পরে, এরপরে কই রে ভাই, এই যে এই উইথের পরে কি লিটল সাপোর্ট, এরপর অফের পরে কি মানি, ক্লোজ ওয়ান্স এন্ড কনফিডেন্স। মানে অফের তিনটে অবজেক্ট, একটা মানি, একটা ক্লোজ ওয়ান্স, আর একটা কি বলতো কনফিডেন্স। যেমন ধরো যে একদম সহজ, সবাই তো আর একরকম না, তোমাদের অনেকের বিরক্ত লাগতে পারে যে এত সহজ সহজ জিনিস কেন দেখাচ্ছি। দেখো দেখো আমরা বলি না দা ম্যাঙ্গোজ হ্যাভ কাম ফ্রম ঢাকা, চিটিজি অ্যান্ড রাজশাহী, বলি কিনা? জি স্যার। রাজ, জি স্যার আরে রাজ শাহী। আচ্ছা খেয়াল করো ভাই, এখানে অফের ফ্রমের কয়টা অবজেক্ট দেখো তো? তিনটা। ঢাকা, চিটিগিং এবং রাজশাহী। তিনটা যেমন যেমন করে ধরো এই যে আমাদের ওই জীবন যদি তিনটা মেয়েরে প্রেম করতো তাহলে তিনটা অবজেক্ট হতো না লাভের? লাভ, রিমা, সীমা অ্যান্ড ঝিমা। হয়েছে কিনা দেখো? লাভের তিনটা অবজেক্ট হয়েছে, তেমনি ফ্রমের তিনটা অবজেক্ট হতে পারতো না ভাই? জি স্যার জি আচ্ছা, মানে একটা প্রেপোজিশন তো অসংখ্য অবজেক্ট তার সামনে নিতে পারে, তাহলে তেমনি অফ মানি, ক্লোজ ওয়ান্স এন্ড কনফিডেন্স। এবার দেখো তাহলে কনফিডেন্স মূলত কার অবজেক্ট? অফের অবজেক্ট না? জি স্যার। আচ্ছা, তার মানে এই আত্মবিশ্বাসহীন, টেকাটুকুহীন, তারপরে হচ্ছে আত্মীয় স্বজনহীন, নানা স্বাস্থ্য জটিলতা নিয়ে দেশের নানা প্রান্ত থেকে আসা রোগীদের প্রতি কমিটেড এবং ক্যারিয়ারের শুরু থেকে সকল ক্ষেত্রে সিনসিয়ার, দায়িত্বের প্রতিগত এবং কঠোর পরিশ্রমী হওয়া সত্ত্বেও তারপরে কি হয়েছে বল? এরপরে সে বলা শুরু করছে একমাত্র নাউন ফরম্যাট ক্লিনিশিয়ান, দেখো, যে কোনোভাবেই কারো কি না অবজেক্ট না, তার সামনে কোনো প্রেপোজিশন নাই, তার সামনে কোনো নন ফাইনাইট ভার্ব নাই, ফাইনাইট ভার্ব নাই, কোনো ভার বা প্রেপোজিশন তার সামনে কি আছে?
না। না স্যার। যদি না থাকে তাহলে তার স্ট্যাটাস কি, সাবজেক্ট না? জি জি স্যার। স্যার। এই প্রথম আমরা তাদের সাবজেক্ট পেলাম। দেখো নাউন কত ম্যাথামেটিক্যাল এই ল্যাঙ্গুয়েজটা। এই যে দেখো এই বেচারা কারো অবজেক্ট না হওয়ার কারণে সে নিশ্চিত সাবজেক্ট। এবার তুমি বাধ্য সামনে একটা ফানির ভার্ব পাইবে, ওর পাইতে বাধ্য। যদি ফানির ভার্ব না খুঁজে পাও তাহলে বুঝবা যে না তুমি সেন্টেন্সটা বুঝতেছো না, কারণ ও সাবজেক্ট দিতে বাধ্য, কারণ সে কারো অবজেক্ট না। এর পূর্বে দেখো অসংখ্য নাউন পাইছো, প্রত্যেকেই কারো না কারো অবজেক্ট। দেখো আমি প্রথম থেকে দেখাইনি, হার্ড ওয়ার্কিং এবং অবলাইজড হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রত্যেকটা নাউন দেখো কারো না কারো অবজেক্ট, এই জন্য সে সাবজেক্ট দিতে পারে নাই। কত অসংখ্য অসংখ্য নাউন পাইছো কিন্তু কেউই সাবজেক্ট দিতে পারে নাই, কারণ সে আরেকজনের অবজেক্ট। এই একমাত্র অপরাধ। দেখো হার ডিউটি এন্ড এর অবজেক্ট, অল এসপেক্টস ইন এর অবজেক্ট, দ্য ভেরি বিগিনিং সিন্স এর অবজেক্ট, হার কেরিয়ার অফ এর অবজেক্ট, লটস অফ কমিটমেন্ট উইথ এর অবজেক্ট, লটস অফ ডেডিকেশন উইথ এর অবজেক্ট, উইথ এর অবজেক্ট না? জি জি স্যার। স্যার। হার পেশেন্টস টু এর অবজেক্ট, ডিফারেন্ট কর্নার্স ফ্রম এর অবজেক্ট, দ্য কান্ট্রি অফ এর অবজেক্ট, বার্সেটাল হেলথ ইস্যুস উইথ এর অবজেক্ট, লিডাল সাপোর্ট উইথ এর অবজেক্ট, উইথ এর না? জি স্যার। মানি অফ এর অবজেক্ট, ক্লোজ ওয়ান্স অফ এর অবজেক্ট, কনফিডেন্স অফ এর অবজেক্ট। মানে আন্দাজে কিছু আসার সুযোগ নাই ল্যাঙ্গুয়েজে। নাউন আসছে প্রচুর কিন্তু সবাই কারো না কারো অবজেক্ট, এই জন্য কেউ আর সাবজেক্ট দিতে পারে নাই। একমাত্র দ্য ক্লিনিশিয়ান যে কারো অবজেক্ট না, এই জন্য সে 100% সাবজেক্ট। তারপর পরই পায়ে ফেলছো ফানিট ভার্ব, পাইছো কিনা? জি স্যার। জি কথা স্যার। কও, কথা কই, কথা কই ও। জি স্যার। জি স্যার। আচ্ছা, সাবজেক্টও পাইছো, ফানিট ভার্বও পাইছো। সাবজেক্ট ফানিট ভার্ব পাওয়ার সাথে সাথে এটার অর্থটা কি একটু দেখি। ক্লিনিশিয়ান মানে কি? ক্লিনিকে যে কাজ করে, ধরো ডাক্তার, কি বলতো? ডাক্তার। তাহলে ডাক্তার স্যার। ডাক্তার ইনসাল্টেড মানে ডাক্তার অপমান করেছিলেন। যেমন আই ইনসাল্টেড মানে কি আমি অপমান করেছিলাম। ইউ ইনসাল্টেড তুমি অপমান করেছিলা। তেমনি ক্লিনিশিয়ান ইনসাল্টেড, ক্লিনিশিয়ান অপমান করছে। ভার্বের পরপরই চাইলে তুমি আবার এক্সটেন্ড করতে পারো না ভাই, বলো? জি স্যার। জি স্যার। জি জি স্যার। স্যার। কানেক্টর দিছো, প্রিপোজিশন দিছো, জি স্যার। দিয়ে এরপর একটা নাউন দিছো ক্রাউড। মানে একদল ক্রাউডের সামনে ডাক্তার অপমান করেছিল। ক্রাউড মানে তো জানো জটলা কেমন, ভিড়। জি স্যার। আবার স্যার। অপ্রিপোজিশন, সেটা কিসের ক্রাউড? কলিগদের ক্রাউড। তাহলে সহকর্মীদের জটলার সামনে ডাক্তার অপমান করেছে। আবার যখন দিছো এন্ড তার মানে কি? আবার আরো যখন দিছো এন্ড প্রত্যেকটা তার মানে এন্ড অফ এ নাম্বার অফ, এই অফটাই কমন গেছে না? জি স্যার। জি স্যার। এন্ড অফ এ নাম্বার অফ পিপল। দেখো এ নাম্বার অফ পিপল একসাথে একটা ডিটারমিনার ধরা যায়, কিন্তু আমরা আলাদা করে ধরলাম। ধরো এ নাম্বার অফ এর অবজেক্ট, পিপল আবার কার অবজেক্ট বলতো? অফ এর অবজেক্ট। অপর অবজেক্ট। মানে অসংখ্য মানুষের সামনে, এবং কার সামনে বলতো? কলিগদের জটলার কলিগ। সামনে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আবার ফ্রম এর অবজেক্ট কে? ডিফারেন্ট কর্নার্স। ফ্রম এর অবজেক্ট কে বলতো? ডিফারেন্ট রিজিয়নস, নানা অঞ্চল থেকে আসা অসংখ্য মানুষের সামনে এবং কলিগদের জটলার সামনে। ক্লিয়ার? জি স্যার। এইবার গট। ওরে বাবা, গট তো আবার একটা ফাইনাইট ভার্ব, দেখো তো গট কি আরেকটা ফাইনাইট ভার্ব না? জি স্যার। জি স্যার। তারপর শকড একটা কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ যেহেতু একটা কমপ্লিমেন্ট ধরে নিলাম। কমপ্লিমেন্ট কেমনে আসছে দেখো, আই গট শকড, আমরা বলি না আই গট শকড? এই যে আই গট শকড বলি কি না? তেমনি জি স্যার। আই সাবজেক্ট, ফাইনাইট ভার্ব গট, আর শকড কি বলতো? কমপ্লিমেন্ট। কারণ আমি শক না ভাই, বলতো? জি আপনি। স্যার। ওকে, কিন্তু একটা মারাত্মক প্যাচ লেগে গেছে এখন। গট একটা ফাইনাইট ভার্ব পাইছি, দেখো এখানেই হচ্ছে এটা টুইস্ট। সাবজেক্ট একটাই, সেটা ক্লিনিশিয়ান, লাল মার্ক করা দেখো। ইনসাল্টেড একটা ফানিট ভার্ব পাইছি, কিন্তু আরেকটা ফানিট ভার্ব পাইলাম না, গট। জি স্যার। জি স্যার। এক সাবজেক্ট কখনো দুই ফানিট ভার্ব নিতে পারে না। লেখো, বেসিক কত এখন? 9। 9। বেসিক 9, আর একটা বেসিক আছে, তারপরে শেষ। এত বড় সেন্টেন্স পড়লাম, শেষে আইসা দেখো কি হসপসটা লাগলো। দেখো বেসিক 9, দেখছি একটি স্যার। সিম্পল সেন্টেন্সে, একটি সিম্পল সেন্টেন্সে একই সাবজেক্টের দুটি ফানিট ভার্ব হতে পারে না। একটি সিম্পল সেন্টেন্সে একই সাবজেক্টের দুটি ফাইনাইট ভার্ব হতে পারে না। একটি সিম্পল সেন্টেন্সে একই সাবজেক্টের দুটি ফাইনাইট ভার্ব হতে পারে না।
লিখছি স্যার। কিন্তু লেখো, কিন্তু কিন্তু কনজাংশন বা ক্লজ মার্কার দ্বারা যুক্ত হয়ে, কনজাংশন বা ক্লজ মার্কার দ্বারা যুক্ত হয়ে, কনজাংশন বা ক্লজ মার্কার দ্বারা যুক্ত হয়ে যুক্ত হয়ে একই সাবজেক্ট দুটি ফাইনাইট ভার্ব, সরি ভুল হয়েছে, কনজাংশন বা ক্লজ মার্কার দ্বারা যুক্ত হয়ে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে, এই কথাটা লেখো আগে, কনজাংশন বা ক্লজ মার্কার দ্বারা যুক্ত হয়ে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে সেন্টেন্সে একই সাবজেক্ট দুটি ফাইনাইট ভার্ব নিতে পারে। একই সাবজেক্ট দুটি ফাইনাইট ভার্ব নিতে পারে। একই সাবজেক্ট দুটি ফাইনাইট ভার্ব নিতে পারে। কোন সেন্টেন্সে বলো তো? কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স একই Complex এবং সাবজেক্ট দুটি ফাইনাইট compound। ভার্ব নিতে পারে। পারে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আসো এখানে ভেজালটা কি লাগছে আমি দেখি। দ্য ক্লিনিশিয়ান ইনসাল্টেড, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, আরেকটা ফাইনাইট ভার্ব, এক সাবজেক্ট দুই ফাইনাইট ভার্ব, হইল না তো। এখন যদি এখানে ধরো একটা ক্লজ মার্কার থাকতো, ধরো হু ইনসাল্টেড, তাহলে দেখো ইনসাল্টেড আরেকটা সাবজেক্ট পেয়ে গেছে না এখন হুকে, জি স্যার। তাইলে সেন্টেন্সটা আবার ঠিক হয়ে যেত, কোনো সমস্যা হইতো না। অথবা এখানে হু না দিয়ে যদি তুমি এখানে এন্ড থাকতো, কম্পাউন্ড সেন্টেন্সের ক্লজ মার্কার দেখো এন্ড আছে কিনা, কথা কও। জি স্যার। এন্ড থাকার কারণে এখানে মনে মনে ক্লিনিশিয়ান চলে আসতে পারতো, পারতো না? জি স্যার। কিন্তু এন্ড তো নাই, সে তো দেয় নাই, তুমি তো বানাই নিলে হবে না, এটা তো তুমি বসাইলে হবে না, ও কি দিছে? না স্যার। দেয় নাই। তার মানে তুমি তোমার এখানে তো কনজাংশন বা ক্লজ মার্কার সেন্টেন্সে নাই, যদি থাকতো তখন পারতো। ধরো এন্ড এটা আছে, তখন মূলত সাবজেক্ট একটা এবং দেখো ফাইনাইট ভার্ব তখন দুইটা না। কিন্তু এন্ড থাকার কারণে আসলে সাবজেক্টও মনে মনে কে আছে, ক্লিনিশিয়ান এখানে আছে না ভাই, কিন্তু সে তো এন্ড দেয় নাই। তার মানে তোমার এই সেন্টেন্স থেকে রক্ষা পাওয়ার এই পদ্ধতিতে কোনো উপায়ই নাই। সাবজেক্ট একটা, একেবারে লিটারেলি তোমার ফাইনাইট ভার্ব দুইটাই, কিছুই করার নাই, তোমার এই বাক্যে তোমার এখনো ঝামেলা আছে। এখন তুমি একটা চালাকি করলা, ইনসাল্টেড ফাইনাইট ভার্ব দিলা ক্লিনিশিয়ানকে, আর চিন্তা করলা যে গট ফাইনাইট ভার্বটা সামনের কোন একটা নাউনের ধরাই দেই। নাউনরা তো সাবজেক্ট হইতে পারে নাকি পারে না? জি পারে। স্যার। তাহলে কোন একটা নাউনের সাবজেক্টটা ভার্বটা ধরাই দিলেই তো সে সাবজেক্ট হইয়া নাচতে নাচতে চলে যাবে। ডিফারেন্ট রিজিয়নস একটা নাউন ফরম্যাট, তার কাছেই গেছো যে ভাই অর্থ কি হবে এটা পরে দেখে নিব, আগে প্লিজ তুই স্ট্রাকচার মিলা। ডিফারেন্ট রিজিয়নস গট শকড, ওকে, নানা অঞ্চল কষ্ট পাইছে, বুঝছি। ডিফারেন্ট রিজিয়নস, প্লিজ তুই সাবজেক্ট হ। সে বলে যে ভাই দেখোস না আমি অলরেডি ফ্রমের বাদাম খাইয়া আছি, বুকিং হয়ে গেছে জি স্যার। একবার যখন আমি একজনের বাদাম খাইছি আমার পক্ষে আর সাবজেক্ট হওয়া সম্ভব না। কথা বলো না কেন? জি স্যার, সম্ভব না। পিপল বলে যে দেখোস না ভাই, পিপল রেখেছে, পিপল গট শকড, আমি অলরেডি অফের বাদাম খাইছি না, আমিও পারবো না, আমিও পারবো না। গেছো ওই নাম্বারের কাছে, নাম্বার বলেছে আমি নিজেও দেখো অফের বাদাম খায় বসে আছি, আমিও পারবো না। কলিগস, ইয়েস, পেয়ে গেছি, কলিগস গট শকড, ডাক্তার অপমান করেছে, ক্লিনিশিয়ান অপমান করেছে এবং সহকর্মীরা কষ্ট পেয়েছে, খুবই চমৎকার ভাবে মিলে গেছে। কিন্তু কলিগ বলে যে তোমার কি চোখ নাই, আমি অলরেডি অফের বাদাম খায়া আছি। সামনে আর আছে এই ক্রাউড, সে নিজেও বলে আমিও ইন ফ্রন্ট অফ এর অটো বাদাম খায়া আছি। তাইলে তার সামনে সে আছেই তো তার সতীন, ইনসাল্টেড নিয়েই তো তার ঝামেলা, কথা কও না কেন? তাহলে দেখো কোনোভাবেই সে আন্দাজে কোনো কিছু লেখার সুযোগ নেই। এখানে যদি এমন একটা নাউন থাকতো যে যে কারো অবজেক্ট না, সেটা হইতেও পারতো না, কারণ প্রত্যেকেই একটা প্রেপোজিশনের দ্বারা নতুন করে যোগ হয়েছে, কথা কও না কেন? জি স্যার। জি স্যার। এই জন্য ভাই এক সাবজেক্টে দুইটা ফাইনাইট ভার্ব হচ্ছে, কিছুই করার নাই। আমাদের বাক্যটা সবভাবেই এলোমেলো প্রমাণিত হচ্ছে, একটাই কারণ, এক সাবজেক্টের দুইটা ফাইনাইট ভার্ব, এই জিনিস হইতেই পারে না।
কথা বুঝতে পেরেছো? এইটাই এলোমেলোর ব্যাপারটা। টু দা পয়েন্ট কোথায় বলো তো? এক সাবজেক্টের মানে ফাইনাইট ভার্ব কয়টা? দুইটা ফাইনাইটিভ দুইটা। ভার্ব। দুইটা হয় আমাদের না এলোমেলো শুধু এইটুকুই, আর বাক্যের বাকি সবকিছু ঠিক আছে। ক্লিয়ার? জি জি স্যার। স্যার ক্লাসের একদম লাস্ট ডিভিজনে চলে আসো। এখন আমরা এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। দুইটা বাক্য, এবং এই দুইটা বাক্য আমি তোমাদেরকে আরেকটা ক্লাসে লেখাইছি। এই কার জানে খসর খসর করতেছো, একটু প্লিজ থেমে যাও, প্লিজ প্লিজ এরকম করো না ভাই। হ্যাঁ, নিজে নিজে থেমে যাও। এখানে মিউটটা যে কেমনে করি? মিউট অল, মিউট অল, হ্যাঁ, ওকে। দেখো, এই দুইটা সেন্টেন্স আমি তোমাদেরকে একটা ক্লাসে পড়াইছি। দা ম্যান, আমার যতদূর মনে পড়ে আর কি, একদম হুবহু এই সেন্টেন্সটা লেখার চেষ্টা করি। দা ম্যান পানিশ দ্য থিপ, মনে পড়তেছে? জি স্যার। ইজ মাই ফাদার। দা ম্যান পানিশ ইন ফ্রন্ট অফ দ্য ক্রাউড ইজ এ থিপ। মনে পড়ছে? খেয়াল করো, একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কয়টা হয়? একটা। সেই ইজ অলরেডি আছে। জি জি স্যার। স্যার এখন এই পানিশের পক্ষে এখন আর হ্যাজ পানিশড হওয়া সম্ভব না, ওয়াজ পানিশিং হওয়া সম্ভব না, উইল পানিশিং হওয়া, মানে 12 টেন্সের কোনোটাই হওয়া সম্ভব না। 12 টেন্সের কোনো একটাও হওয়া সম্ভব না। বলো কারণ কি? স্যার একটা ফাইনাইটিভ ভার্ব আছে তো। অলরেডি ইজ নামে একটা ফাইনাইট ভার্ব আছে। কথা কও। জি জি স্যার। এই স্যার। জন্য আর এর পক্ষে কোনোভাবে আরেকটা সাবজেক্ট, মানে আরেকটা ফাইনাইট ভার্ব গ্রহণ করা এই সেন্টেন্সের পক্ষে সম্ভব না। এখন এই পানিশ ফাইনাইট ভার্বের কোনো ফর্ম হইতে পারবে না। হ্যাজ পানিশড হইতে পারবে না, ওয়াজ পানিশিং হইতে পারবে না, উইল পানিশ, মানে কোনো কোনো ফাইনাইট ভার্বই হবে না। তাহলে কোনো ফাইনাইট ভার্ব যদি না হয়, তাহলে কি হবে সে? তাকে তো রাইট ফর্ম অফ ভার্ব হইতে হবে, নন ফাইনাইট হবে। কি হবে বলো তো? নন ফাইনাইট। এখন নন ফাইনাইটে তো নন। চারটা স্ট্রাকচার আছে, কোনটা হবে? দেখো, এই পানিশটা নাউনের পরে বসছে না, নাউনের পূর্বে বা পরে বসে জি নাউন স্যার। সম্বন্ধে তথ্য প্রদানের একমাত্র ক্ষমতা কার? অ্যাডজেক্টিভের। কার বলো তো? অ্যাডজেক্টিভ। দেখো, অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ। অবস্থানগুলো তোমরা জানো, নাউনের পূর্বে, নাউনের পরে এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, জানো না ভাই? জি স্যার। তাহলে এই জি নাউনের স্যার। পরে বসে আসলে নাউন সম্বন্ধে তথ্য প্রদান করতে চাচ্ছে। তখন আসো, এইটা এখন নাউন সম্বন্ধে যদি তথ্য প্রদান করতে চায়, হয় সে, মানে সে প্রেজেন্ট পার্টিসিপল হবে, নাহলে পাস্ট পার্টিসিপল হবে। কেন? কারণ তার অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হইতে হবে। এখন অ্যাডজেক্টিভ আছেই দুইটা, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল পানিশিং, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল পানিশড। তাই না? বলো তো। কথা কও, কথা কও। একটা জি প্রেজেন্ট স্যার। পার্টিসিপল পানিশিং, আরেকটা কি বলতো? পানিশড। পাস্ট পার্টিসিপল পানিশড। এখন পানিশড। পানিশিং হবে নাকি পানিশড হবে, এটা একটা জটিলতা না? জি স্যার। পানিশিং হইতে পারে, জি পানিশড স্যার। হইতে পারে, এই জায়গায় আমরা নেমে আনছি। কেন বলতো? প্রথমত আনলাম কারণ তোরা হইতে হবে নন ফাইনাইট, ফাইনাইট হওয়ার জো নাই, কারণ ফাইনাইট অলরেডি একজন আছে। এবার নন ফাইনাইট হইছ, নন ফাইনাইটের কে হবি? হয় প্রেজেন্ট অ্যাডজেক্টিভ। পার্টিসিপল হবি, নাহলে পাস্ট পার্টিসিপল হবি। কেন প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল কেন বা হবি? এর কারণ হচ্ছে, কারণ তুমি এখানে অ্যাডজেক্টিভ হইতে আসছো, আর অ্যাডজেক্টিভের কাজ করে এই দুইজন, একজন পানিশিং আরেকজনকে পানিশড, একজন আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল, একজন পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার? জি স্যার। এখন জি আমরা স্যার। লিখবো প্রেজেন্ট পার্টিসিপল নাকি পাস্ট পার্টিসিপল, এটা এখন লিখবো। লেখো, বেসিক 10, লাস্ট, দিস ওয়ান ইজ দ্য লাস্ট ওয়ান। বেসিক 10, নাউনের পূর্বে বা পরবর্তী, নাউনের পূর্বে বা পরে অবস্থিত, নাউনের পূর্বে বা পরে অবস্থিত, নাউনের পূর্বে বা পরে অবস্থিত নন ফাইনাইট ভার্বের কাজটি যদি, নাউনের পূর্বে বা পরে অবস্থিত নন ফাইনাইট ভার্বের কাজটি যদি, নাউনের পূর্বে বা পরে অবস্থিত নন ফাইনাইট ভার্বের কাজটি যদি নাউন পাশে করতে যদি পারে, নাউন করতে পারে। নাউন করতে পারে, জি স্যার। তবে ভার্ব প্লাস আইএনজি হবে,
তবে ভার প্লাস আইএনজি হবে, আর না করতে পারলে পাস্ট পার্টিসিপল হবে। না করতে পারলে পাস্ট পার্টিসিপল হবে। যদি নাউন করতে পারে তবে ভার প্লাস আইএনজি হবে, আর না করতে পারলে পাস্ট পার্টিসিপল হবে। লিখছো? জি স্যার। ওকে, এখন আসো, এই লোকটা হচ্ছে কি আমার বাবা, আর 2 নম্বরের লোকটা হচ্ছে একটা চুর। কথা কও। প্রথম লোকটা হচ্ছে আমার বাবা, আর 2 নম্বরের লোকটা একটা চুর না? স্যার জি স্যার এখন আমার বাবা জি কি ভাই স্যার। চোরটাকে বাদাম দিতে পারে না? জি পারে স্যার স্যার যদি পারে তাহলে কি পানিশিং। পারে স্যার। আর এই লোকটা চোর, তো চোর কি বাদাম খাইছে নাকি বাদাম দিছে? খাইছে স্যার খাইছে তাহলে কি হবে? পাশ পার্টিসিপল না? খাইছে। জি স্যার কথা কও। জি স্যার। পাশ পার্টিসিপল নাকি? জি স্যার বলো তো এটা কেন পাশ পার্টিসিপল হয়েছে? জীবন বলো, জীবন ব্যাখ্যা করে এটা কেন পাশ পার্টিসিপল হয়েছে। জি স্যার। স্যার এখানে লোকটা এসছে চোর, লোকটাই চোর, তো চোর কি বাদাম খায় না বাদাম দেয়? চোরকে তো পিটায় স্যার। বাদাম সে খায়, জি স্যার খায়। তো এই জন্য পাস পার্টিসিপল। রিসিভার হইলে পাস পার্টিসিপল, এবং সে যদি ডুয়ার হয় তখন কি হবে? আইএনজি। কেমন? জি স্যার আচ্ছা, এখন আসো, এই পাস পার্টিসিপল মানে হচ্ছে এটা পাস ফর্ম নাকি পাস পার্টিসিপল বলো তো? পাস্ট পার্টিসিপল। বলো তো এটা পাস ফর্ম কেন না? কারণ স্যার এটা পাস্ট ফর্ম তো ফাইনাইট হয়ে যাচ্ছে, এটা ফাইনাইট হয়, কনফার্ম। এখন অলরেডি একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা পাস ফর্ম না, এটা কি বলো? পাস পার্টিসিপল ফর্ম। এই তো। জি স্যার ফার্স্ট পার্টিসিপল। আচ্ছা, এইখানেই হয়েছে টুইস্টটা লাগে তোমাদের কখনো কখনো। কি টুইস্ট লাগে শোনো ভাইয়েরা বোনেরা। এই ইয়ে এখানে আসছে কেন? আচ্ছা, ওকে। তো শোনো, পাস্ট পার্টিসিপল সে কিভাবে হয়েছে বা ঘটনাটা কি একটু ব্যাখ্যা করি। সেটা হয়েছে, তোমরা প্রিডিং এ গিয়ে যে ঝামেলাটায় পড়ো, পাস্ট ফর্ম মানে হচ্ছে ওই লোকটা সাবজেক্টটা কাজটা করেছে বা নাউনটা কাজটা করেছে, কিন্তু পাস্ট পার্টিসিপল মানে উল্টা, নাউন রে করছে। নাউন করছে নাকি নাউন রে করছে? পাস্ট পার্টিসিপল বুঝাইলে নাউন রে করছে। কথা শোনো, আরে কথা শোনো না কেন? বলো, কথা বলো। জি জি স্যার স্যার নাউন করছে নাকি নাউন রে করছে বলো? নাউন রে নাউন রে বানান। করছে নাউন রে করছে। পাস্ট জি স্যার পার্টিসিপল মানে নাউন রে করছে, আর প্রেজেন্ট পার্টিসিপল মানে আইএনজি মানে নাউনই করেছে। কথা ঠিক না ভেজাল আছে? ঠিক। স্যার আচ্ছা, এখন ঘটনা হয়েছে কি জানো? ঠিক স্যার, নিউজ ভেজাল পেপার নাই। পড়তে গেলে, নিউজ পেপার পড়তে গেলে তোমরা পাও পাস ফর্ম, ধরো পাও পাস পার্টিসিপল, ওইটার মানে হয়েছে ওই লোকটা ওই কাজের শিকার, মানে সে বাদাম খাইছে, কিন্তু তোমরা ওইটার মনে করো পাস ফর্ম, আর এর আনসার করে নিয়ে আসো যে বাদাম দিছে। দেখো, খাইছে আর দেয়ার মধ্যে কত হিউজ তফাৎ না? জি স্যার ও বুঝাইছে খাইছে বাদাম, জি স্যার। কিন্তু তুমি পাস ফর্ম মনে করিয়া ধরে নিছো বাদাম দিছে। পাস পার্টিসিপল অনুসারে সে বাদাম খাইছে, কিন্তু পাস ফর্ম মনে করে তুমি কি ধরে নিছো? বাদাম দিছে। কথা বলো না কেন? তাহলে কত হিউজ একটা পার্থক্য তৈরি হয়েছে না? জি স্যার জি স্যার চোর এই মালিক। নিউজ পেপার পড়তে গেলে ছোট্ট বন্ধু, এই ঘটনাটাই তোমাদের ঘটে। দেখো, তেমনি এই যে ইনসাল্টেড, এই কথা কয় কেন রে ভাই? এই যে ইনসাল্টেড, ইনসাল্টেড একটা পাস পার্টিসিপল ফর্ম, কারণ অলরেডি একটা পাস ফর্ম তো আছেই, গড ফার্স্ট ফর্ম আছে না রে ভাই? জি স্যার জি স্যার। তাইলে এর পক্ষে আর পাস পার্টিসিপল হওয়া ছাড়া উপায় নাই। এই আসলে ফাইনাইট ভার্ব না, এই আসলে নন ফাইনাইট পাস্ট পার্টিসিপল। নন ফাইনাইট কি বলো? পাস্ট পার্টিসিপল। মানে এই ক্লিনিশিয়ান ইনসাল্ট করে নাই, বরং সে বাদাম খাইছে, মানে সে ইনসাল্টেড হইছে। কথা ক্লিয়ার? জি জি স্যার সরি, স্যার কথা ক্লিয়ার? গ্যাস ইয়ে করতেছে। সে কি বাদাম দিছে না বাদাম খাইছে বলো? খাইছে খাইছে। তো আসো, ক্লিনিশিয়ান ইনসাল্টেড মানে ক্লিনিশিয়ান অপমানিত হইছে, হওয়ার কারণে সেই ক্লিনিশিয়ান বেচারা গড শকড, কষ্ট পাইছে। সাবজেক্ট গড ফাইনাইট ভার্ব, শকড কমপ্লিমেন্ট।
এটার মেইন স্ট্রাকচার হচ্ছে এটা ক্লিনিশিয়ান সাবজেক্ট, গড ফাইনাইট ভার্ব আর শর্ট কমপ্লিমেন্ট। আর দেখো সাবজেক্টের পরপরই এক্সটেনশন শুরু হয়েছে এবং সেই এক্সটেনশনটা নন ফাইনাইট ভার্ব দেওয়া হয়েছে। নন ফাইনাইট ভার্ব দিয়ে কি এক্সটেনশন শুরু হইতে পারে? অবশ্যই স্যার। জি স্যার। তাহলে দেখো সেন্টেন্সটার মানে হয়েছে ক্লিনিশিয়ান অত লোকের সামনে অপমানিত হওয়ায় কষ্ট পাইছে, কিন্তু আমরা পড়ে ফেলছি ক্লিনিশিয়ান ইনসাল্ট করছে। তোমরা যখন পড়ো এরকম হুমজিক্যালি পড়া শুরু করো, এই পড়তে 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 ওকে দ্য ক্লিনিশিয়ান ইনসাল্টেড ইন ফ্রন্ট অফ ক্রাউড কলিগস এন্ড আমরা ওকে ক্লিনিশিয়ান ইনসাল্টেড তো আগে ধরেই ফেলছো যে ক্লিনিশিয়ান অপমান করছে, এবং পরে মিলে নিছো কি কলিগস গট শকড। হ্যাঁ, কলিগস গট শকড, নানা মানুষ ডাক্তার অপমান করছে এবং সহকর্মীরা কষ্ট পাইছে, বাহ মিলে গেছে। কিন্তু বন্ধু না, তুমি তো বাদামটাই খাইলা। আমি ক্লিয়ার? জি স্যার। এটা দেখো দা ক্লিনিশিয়ান এরপরে তুমি যদি ইনসাল্টেডকে ফানিড ভার্ব বানাতে চাও, ধরো ওয়াজ ইনসাল্টেড করো, তাইলেও হবে, কিন্তু এর জন্য তোমার আবার একটা সাবজেক্ট ধার আনতে হবে না? আমি এই নন ফানিড ভার্বের ক্লাস এগুলো পড়াইছি না এরকম করে, বলো তো? জি হু স্যার। কেটে দিছো, হু কেটে দিছো, সাথে সাথে ওয়াজটাও কেটে দিবা, খেলা শেষ। হয়ে গেছে কি, দা ক্লিনিশিয়ান গট শকড। আর যদি তুমি এটাকে ফাইনাইট ভার্ব বানাইতে চাও তাহলে সামনে একটা ফাইনাইট দাও, ওয়াজ ইনসাল্টেড তাও হবে, কিন্তু আবার তোমাকে একটা ক্লোজ মার্কারও আনতে হবে। এম আই ডান স্যার ভাইয়েরা বোনেরা? স্যার। তো এই ছিল ব্যাপার, আমার বেসিক যতগুলো দেয়া দরকার আমি দিয়ে ফেলছি। আজকের ক্লাসে আমি জাস্ট দেখাইলাম যে প্রক্রিয়াটা কি। পরবর্তী ক্লাসে এই বিষয়টাকে আমি আরো স্কুইজ করে ফেলবো এবং তোমাদের সামনে পুরো ভাষাটাকে একদম এক্সপোজ করে দিব, পুরো ল্যাঙ্গুয়েজটা তোমাদের সামনে ঝরঝরে হয়ে যাবে। আজকে যুদ্ধ হয়েছে, এর পরবর্তী সিকুয়েল ক্লাসে আরো ঝরঝরে হয়ে যাবে। এবং তোমরা আজকের ক্লাসেই ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারাল যেই এই স্কেলটনটা, যে হাড্ডি গুড্ডি গুলা, এগুলা দৃশ্যমান হয়েছে না তোমাদের সামনে, বলো তো? স্যার একদম। জি স্যার। ক্লিয়ার? এখন বলো, ডু ইউ পিপল ফিল দ্য বেনিফিট? Yes, sir. জি স্যার। ওকে, সেটা আরো বুঝবা আস্তে আস্তে। নেক্সট ক্লাসে দেখবা যে একদম পুরোপুরি এটা কমপ্লিট হয়ে যাবে তোমাদের ল্যাঙ্গুয়েজের পরিক্রমাটাই। বেসিক নাই, বেসিক নাই বলো যে আমার বেসিক নাই, ইংরেজির বেসিক একদমই নাই। বেসিকটা কি সেটাও তোমরা অনেকে জানো না, যে কোন জিনিসটা আসলে বেসিক। হুম, এই 1 নাম্বার ক্লাস থেকে আজকের পর্যন্ত বা পরবর্তী ক্লাস Yes, পর্যন্ত sir. যা পড়বা এটাই হচ্ছে আসলে বেসিক। আমি ক্লিয়ার Yes, ভাইয়েরা sir. বোনেরা? তাইলে আজকে আর Yes. তোমাদেরকে আর প্রেশার না দেই। আমি সাধারণত আরো একটা সেন্টেন্স পড়াই আজকেই, কিন্তু তোমাদের অনলাইন ক্লাস তো নিতে একটু কষ্ট হয়ে যাবে। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে আবার সেম এগুলা না, অন্য সেন্টেন্স দিয়া একই জিনিস অন্যভাবে বোঝাবো, দেখবা যে একদম ক্লিয়ার হয়ে যাবা। এবং তোমরা কিভাবে প্রক্রিয়া পড়বা, কিভাবে পড়া উচিত, সেটা তো আজকে দেখাইলাম যে কিভাবে স্ক্যান করে করে পড়বা, কিন্তু সেটার কে কোন স্টেজ থেকে পড়বা, কয়টা সেন্টেন্স করে পড়বা, সেই সব বিষয় নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। আমি নিশ্চিত তোমরা একটা কমপ্লিট গাইডলাইন পাবা, পত্রিকা পড়ার সম্বন্ধে একটা স্বচ্ছ এবং একটা কনক্রিট অ্যান্ড কমপ্লিট গাইডলাইন পাবা, এটা আমার বিশ্বাস। ভাইয়েরা বোনেরা, তো আমাকে বলো, বলো তো, সমজাতীয় পার্ট অফ স্পিচ না হলে কি কনজাংশন যুক্ত করতে পারে? না স্যার। আছে সমজাতীয় হবে কিনা বলো? হতে হবে সমজাতীয় হতে হবে। হ্যাঁ, সমজাতীয় হইতে সমজাতীয় হতে হবে। হইতে হবে। একই জাতীয় না হলে কোনোভাবেই কনজাংশন কাজ করবে না। করবে না। আচ্ছা, বলতো নাউন বসার জায়গা বাক্যে কয়টা? স্যার, Noun তিনটা। তিন জায়গায় তিনটা। কি কি বলো তো? সাবজেক্ট, অবজেক্ট, সাবজেক্ট, অবজেক্ট, আর কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ সাবজেক্ট ফাইনাইট ভার্বের অবজেক্ট, সাবজেক্ট ফাইনাইট ভার্বের সাবজেক্ট, অবজেক্ট ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব এবং প্রিপজিশনাল অবজেক্ট। আর কমপ্লিমেন্ট হচ্ছে শুধু ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের। ডান? ডান। জি Yes, sir. স্যার বলো তো ভাইয়েরা বোনেরা, একটা সেন্টেন্সে কখনো একের বেশি ফাইনাইট ভার্ব হবে? স্যার হবে স্যার, কমপ্লেক্স আর তবে স্যার কম্পাউন্ড যদি সেন্টেন্সে। একটা সেন্টেন্সে কম- কখনোই একের বেশি ফাইনাইট ভার্ব হবে না। তুমি ধরে নিবে যে এটা সিম্পল সেন্টেন্সের ইস্যুই। কমপ্লেক্স কম্পাউন্ড Yes, হইতে sir. হইলে তোমাকে তো ক্লোজ মার্কার দিতে হবে নাকি? জি স্যার। জি জি স্যার স্যার। তখনও আসলে সাবজেক্ট দুইটাই থাকে, দুইটাই একটা শ্যাডো থাকে আর কি, একটা শ্যাডো হয়ে যায়, তাই না? জি জি স্যার আচ্ছা, স্যার। ওকে। তো ছোট্ট বন্ধুরা, আজকে আর ডিস্টার্ব না করি, তোমরা নেক্সট বুধবার হবে তোমাদের ক্লাস, আজকে সোমবার,
সপ্তাহে 2 দিন, এই সপ্তাহে শুধু সোমবার এবং বুধবার। আর কালকে তো একটা পরীক্ষা আছেই তোমাদের। কালকের পরীক্ষাটা হবে শুধু ভার্বের জি উপরে, স্যার। মানে ওইটা 25 মার্কের পরীক্ষা হবে একটাই, মানে ভার্বের উপরে। শুধু ওই ক্লাসটার উপরে একটা জি স্যার, পরীক্ষা। লেকচার 8। এই লেকচার 8। ওকে, তো তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।